আচ্ছা, আজকে আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনারা নিজেরা ধরেন কিভাবে একটা নিজেই মানে কোনো ফাইবার আপওয়ার্ক কোনো কিছু না, নিজেরাই কিভাবে একটা নিজের কর্মসংস্থান করতে পারেন ওই সিস্টেমটা আমরা দেখাবো। যেমন ধরেন এদিকে একটা পেজ আছে আমাদের, মানে ফেসবুকের মাধ্যমে বা ওয়েবসাইট করে আমরা নিজেরা কিভাবে করতে পারি ওই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এদিকে একটা পেজ দেখতেছেন না, এটার নাম কি? অ্যাডস মার্কেটার্স, হ্যাঁ। মানে এই অ্যাডস মার্কেটার যে আপনি পেজটা দেখতেছেন, এই পেজটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। মানে এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করে, তারা কিভাবে করে, তারা কিভাবে শুরু করছে, বা আপনি যদি চান যে এরকম একটা শুরু করতে, তখন আপনি কিভাবে শুরু করবেন, এই জিনিসটা নিয়ে মূলত আমরা আজকে কথাবার্তা বলবো। কারণ মেইন জিনিসটা হচ্ছে আপনি এই জিনিসটা শুরু করার আগে আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে যে আপনি এই জিনিসটা করতে চান, ঠিক আছে? কারণ আপনার ব্রেইনে যদি আগে থেকে সেট আপ না থাকে যে আমি এই কাজটা করতে চাই, এই জিনিসটা এমনি এমনি হবে, এই জিনিস যদি আপনার ব্রেনে না থাকে আপনি কোনো সময় করতে পারবেন না। যেমন এদিকে পুরো একটা টিম আছে, এর ব্যাক এন্ডে আরেকটা টিম আছে। তো এদিকে যারা আছে তারা হচ্ছে মানে উপরের দিকে কাজ করে, ঠিক আছে? তো এই জায়গাতে আপনি কিভাবে কাজ করতে পারেন, ধরেন আপনারা যারা কোর্স করছেন, আপনারা যারা কোর্সমেট আছেন, তাদের মধ্যে যারা ভালো কাজ করে, মানে যারা মোটামুটি ভালো কাজ করতে পারতেছে, তারা ২ জন বা ৩ জন একসাথে হইয়া বা ৪-৫ জন একসাথে হইয়া আপনারা এরকম একটা পেজ করতে পারেন। ফেসবুক পেজ, ঠিক আছে? পাশে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, যেটা বানাইলে মানুষের একটা ট্রাস্ট বিল্ড হয়, মানে ক্লায়েন্টের একটা ট্রাস্ট পাবেন একটা ওয়েবসাইট থাকলে। আর এই যে পেজটা বানাইলেন, পেজটা বানানোর ক্ষেত্রে আপনার টার্গেট করতে হবে যে আপনি আসলে কি বাংলাদেশ সার্ভিস দিবেন না ইন্টারন্যাশনাল সার্ভিস দিবেন। এটা আপনার চিন্তা করতে হবে। যদি ইন্টারন্যাশনাল সার্ভিস দেন তাহলে ইন্টারন্যাশনালি পেজ মেনটেন করতে হবে। আর যদি বাংলাদেশের সার্ভিস দেন তাহলে বাংলাদেশের মতো পেজ মেনটেন করতে হবে। কারণ এই পেজগুলো যে আপনারা বানাবেন, পেজ বানাই ফেললে তো আর হইল না। এদিকে কিছু নিয়ম কানুন আছে। যেমন ধরেন আপনারা ৩ জন আসতেছেন। ৩ জন আসলে যখন প্রফিট হবে তখন ৩ জনের প্রফিট নিতে হবে না। যখন লস হবে তখন ৩ জনের লস নিতে হবে না। আবার যখন কোনো লাভও নাই লসও নাই, ব্রেক ইভেন, তখন তো ৩ জনেরই ব্রেক ইভেন। এই যে জিনিসটা আছে এই জিনিসটা সবার ভেতরে মানে সমাহারে বন্টন করে নিতে হবে। মানে বন্টন করার প্রসিডিউরটা কি? যেমন এদিকে আমাদের যখন কাজ করি, আমরা যখন কোনো একটা পেজ নিয়ে কাজ করি বা এজেন্সি মডেলে আমরা যখন কাজ করি, তখন হচ্ছে কি আমাদের অনেকগুলা এক্সপেন্স আছে, আবার অনেকগুলা ইনকাম সোর্স আছে। এখন ইনকাম সোর্স তো ভালো কথা, ইনকাম সোর্স তো বেটার, কিন্তু এক্সপেন্স যেগুলো আছে ওইগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। যেমন ধরেন আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে প্রথম দিকের যে একটা ইনভেস্টমেন্ট লাগে, যেমন আপনার এদিকে আসলে একটা পেজ খুললে কি করতে হয়, একটা পেজ লাইক ক্যাম্পেইন চালাতে হয়, মানে পেজে যাতে লাইকটা বাড়ে, একটা পেজের জন্য অ্যাড, মানে লাইক ফলোয়ার জন্য একটা অ্যাড দিতে হয়। ওইটা কোনো সময় ৫০০ টাকা, ৬০০ টাকা, ১০০০ টাকায় ১ লাখ, ২ লাখ লাইক পাওয়া যায়, এসব নেওয়া যাবে না। এইসব নিলে আপনার পেজ নষ্ট হয়ে যাবে। একদম জেনুইন নিবেন, কম মানে বেশি ডলার স্পেন্ড করে কম লাইক নিবেন, কিন্তু ওই লাইকটা যাতে প্রপার হয়, ফেসবুক থেকে যাতে ওই লাইকটা আসে। ৫০০ টাকায় ১,০০০ ফলোয়ার, ৫০০ টাকায় ১ মিলিয়ন ফলোয়ার, ওইটা নিয়ে লাভ নেই, ওইটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না, পুরো পেজটাই ধ্বংস হয়ে যাবে একসময় যায়। এরপরে ধরেন একটা লোগো ডিজাইন করতে হয়, কভার ডিজাইন করতে হয়, আপনারা যেহেতু ডিজাইনার আপনারা তৈরি আর লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। এরপরে কি আছে, এরপরে ধরেন আপনার অ্যাড, আপনি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছেন, ধরেন আমাদের কিছু পোস্ট থাকতে হবে, একটা পেজের ভিতরে কিছু পোস্ট থাকতে হয়, ওই পোস্টগুলো ডিজাইন করতে হয়, ওই ডিজাইন আপনারা যেহেতু ডিজাইনার আপনারা নিজেরাই করতে পারবেন। এরপর ওইগুলাতে কন্টেন্ট লিখতে হয়, যেমন এদিকে দেখেন এই যে একটা ডিজাইন করা হয়েছে, এই ডিজাইনের উপর একটা কন্টেন্ট লেখা আছে, এই কন্টেন্টটা লিখতে হয়। এই কন্টেন্টটা আপনি যদি একটু মাথা খাটান আপনি চ্যাট জিপিটি দিয়ে বাইর করে ফেলতে পারবেন, ওইটা কঠিন কিছু না। চ্যাট জিপিটি দিয়ে আপনি জাস্ট ওরা কমান্ড দিবেন যে আমার এই ধরনের কন্টেন্ট দরকার, ও সে লিখে দিয়ে দিবে। এরপরে ওই যেটা দিল ওইটারে আপনি আরেকটু টিউনিং করেন যে কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে আরো স্মুথ করা যায়, মানুষ যাতে মানুষের মতো মনে হয়, মানে রোবট লিখে দিয়েছে এরকম যাতে মনে না হয়, মানুষ লিখছে এরকম যাতে মনে হয়। ওইটা কমান্ড দিলে হয়ে যায় যে মেক ইট লাইক হিউম্যান, এরকম লিখে দিবেন, লিখে দিলেই সে দেখবেন যে মানুষের মতো লিখে দিতেছে। এরপরে কি আছে, এরপরে ধরেন আপনার দিকে যত ডিজাইন আছে, সব ডিজাইন নিয়ে কথা বলতেছি না, কারণ আছে ডিজাইনার আপনার নিজেরাই ডিজাইনার, আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। এরপর আছে আপনার একটা ভিডিও, আপনার একটা ভিডিও করতে হবে, আপনি কি সার্ভিস দিবেন ওই সার্ভিস নিয়ে একটা অ্যাওয়ারনেস ভিডিও করতে হবে, বুঝতে পারছি? এদিকে আমাদের ৩টা জিনিস আছে,
আপনি একটা ধরুন আমরা সেলস ক্লোজ করি, আর ৩ টা জিনিস না, এদিকে ৪-৫ টা জিনিসই কাজ করে, বাট আমি শর্টলি বলতেছি। এদিকে কয়েকটা জিনিস আছে। ১ম এ মানুষকে অ্যাওয়ার করতে হয় যে আমার কাছে এই সার্ভিসগুলো আছে। তারপরে এই যে আপনি অ্যাওয়ারটা করলেন যে আমার কাছে এই সার্ভিসটা আছে। এই সার্ভিসটা দেওয়ার পরে বলার পরে আপনি তারা বলতে হবে যে তুমি আমার থেকে এই সার্ভিসটা নিলে তুমি কি, কি সুবিধা পাবা? এটার বলা হয় কনসিডারেশন। এই যে সুবিধা পাওয়ার পরে সে যে তার ব্রেনের ভিতরে একটা মানে ট্রিগার হয় যে এই সার্ভিসটা আমার দরকার। এটার বলা হয় কনসিডারেশন। ঠিক আছে? এরপরে কি হচ্ছে ডিসিশন। ডিসিশন হচ্ছে যে হ্যাঁ, আমার এই জিনিসটা নেওয়া দরকার। ১ম এ কি মনে করে? ১ম এ মনে করে আচ্ছা ঠিক আছে এই জিনিস সম্পর্কে আমি জানলাম। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ আমরা জানাই যে আমার কাছে এই সার্ভিসটা আছে। কনসিডারেশন স্টেজে গিয়ে আমরা কি করি? আমরা বলি যে এই সার্ভিসটা যে আছে আমার কাছে, তোমার জীবনে আসলে এই সার্ভিসটা কি কাজে লাগতে পারে? বুঝতে পারছি কথাটা আমার? তাহলে এটা কি হলো কনসিডারেশন স্টেজ। কনসিডারের পরে আছে ডিসিশন। ডিসিশনে কি আসে? এটা ক্লায়েন্ট এন্ডে। ক্লায়েন্ট সে ডিসিশন নেয় যে হ্যাঁ, আমার ওয়েবসাইটের জন্য এই কাজটা করা দরকার। আমার ওয়েবসাইটের জন্য ওয়েব ব্যানার করা দরকার। আমার সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইনগুলো করা দরকার। কারণ সে কিন্তু ডিসিশন নিছে। ডিসিশন নেওয়ার পরে আপনার কাছে সেলস। আর ডিসিশনটা কার উপরে নেয়? আপনার উপরে নেয় যে আমি ওরে দিয়ে ডিসিশন মানে ওরে দিয়ে আমি ডিজাইনটা করাবো। এই ডিসিশনটা সে নিল ৩ নাম্বার স্টেজে। ৪ নাম্বার স্টেজে কি করতেছে? সে সেলস। মানে সবচেয়ে লাস্ট স্টেজটা হচ্ছে সেলস। এই সেলসে সে কি করে? সেলসে গিয়ে আপনার সাথে ডিসকাস করে যে আমি এতটা ব্যানার বানাতে চাই, কত টাকা নেবেন? এরপর আপনারা ডিলিং করেন। বুঝতে পারছি? কারণ এই যে ৫ টা জিনিস আমি আপনাদের বললাম বা ৪ টা জিনিস আপনাদের বললাম, এগুলোরে কম্বাইন্ডলি বলা হয় সেলস ফানেল। সেলস ফানেল জিনিসটা কি? আপনার সেলস ফানেলের ৩ টা পার্ট থাকে। আমি যদি আপনার একটা ভিজুয়াল দেই, মাথাটা একটু ঠান্ডা করে রাখেন, হ্যাঁ? নেটওয়ার্ক কত স্লো। ধরেন এটাই আমরা নেই একটু। আমরা জাস্ট ফানেলিংটা কেমন কাজ করে ওই জিনিসটা বোঝার জন্য। আচ্ছা এটা বেসিক, এটা আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা তো দেখতে পাচ্ছেন না? দেখা যায় এটা? প্রথমে কি হচ্ছে? অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন। ওই জিনিসটাই আমি আপনাদের বলছি ৪ টা জিনিস। প্রথমে আমরা কি করলাম? প্রথম উপরের যে পার্টটা, ফানেলের উপরের যে পার্টটা, এটা অনেক বড় মুখ না? এটাকে বলা হয় টপ অফ দ্য ফানেল। ঠিক আছে? ফানেলের ৩ টা পার্ট। উপরের যে পার্টটা থাকে এটাকে বলা হয় টপ অফ দ্য ফানেল। মাঝখানে যে ২ টা পার্ট দেখতেছেন এটাকে বলা হয় বটম অফ দ্য ফানেল। সরি, মিডল অফ দ্য ফানেল। আর নিচের পার্টটাকে বলা হয় বটম অফ দ্য ফানেল। সেলস ফানেল জানেন? কেমনে জানেন? আচ্ছা, টপ অফ দ্য ফানেলে আমরা কি করি? টপ অফ দ্য ফানেলে মনে করেন যে আমরা জাস্ট আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করি। আমার লোগোটা সম্পর্কে জানাই, আমার ডিজাইন সম্পর্কে জানাই, আমি কি, কি সার্ভিস দেই এটা জানাই, আমি কি, কি পারি, আমার এজেন্সিতে কি, কি আছে বা আমি কোন, কোন ধরনের কাজ পারি এই জিনিসটা আমরা বলি। যেমন ধরেন পৃথিবীতে যখন মানুষ আসে, মানে একটা বাচ্চা যখন জন্ম হয় পৃথিবীতে, তখন তার ১ম কাজ কি হয়? সে জোরে একটা কান্না করে ওঠে। এতে সে কি করলো? সে আসলে জানান দিল যে পৃথিবীতে নতুন একটা মানুষ আসছে। দেখবেন যে যখন নতুন একটা বাচ্চা কান্না করে ওঠে না তখন একটা সাউন্ড আছে, একটা অন্যরকম সাউন্ড আছে যে যার কারণে সব আশেপাশে যত মানুষ আছে সবাই এর দিকে তাকায় যে নতুন একটা বাচ্চা মানে কান্না করতেছে। এটা আসলে কি করলো? সে টপ অফ দ্য ফানেল, মানে আশেপাশে যত মানুষ আছে সবাইরে সে জানাইলো যে আমি পৃথিবীতে আসছি। সবাই ওর দিকে তাকাইছে। কারণ তাকানোর পরে সবাই কি তার ফ্যামিলি মেম্বার হয় হসপিটালে? সবাই তো আর ফ্যামিলি মেম্বার হয় না। মিডল অফ দ্য ফানেলে এসে সে কি করে? সে আস্তে, আস্তে যখন গ্রো আপ করে তখন মানুষ তার দিকে মানে তার যে ফ্যামিলি মেম্বার আছে তার প্রতি আরো অ্যাট্রাক্ট হয়। ঠিক আছে? একটু ছোট্ট, ছোট্ট মানে হাসে, সবাই এর আনন্দ ইয়ে করে, আদর-টাদর করে। তার প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয় সবার। ঠিক আছে? বা ওই যে বাচ্চারা যদি আমি হসপিটালের ভিতরে কাহিনীটা করি, তখন হচ্ছে যে ওই
আশেপাশে যে মানুষরা আছে তারা কি করে, নতুন বাচ্চা হয়েছে সবাই একটু দেখতে আসে না, তখন এই যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয় যে আচ্ছা নতুন একটা বাচ্চা একটু আদর করে, ঠিক আছে। সবাই আদর তো সবাই করে, কিন্তু কথা হচ্ছে সবাই কি আর বাড়িতে যেতে পারবো? বাড়িতে নিব কে? এর মা বাপ। ডিসিশনটা নিব কেটা? বাড়িতে নেওয়ার ডিসিশনটা নিব কে? মা বাপ। এবার যদি আপনার মা বাপ নিতেই হয়, হ্যাঁ যে পৃথিবীতে আনলো ডাক্তাররা, হসপিটালে একটা প্রাইজ দিতে হবো না? এই প্রাইজটা কই দিব? মানে ওই অ্যাকশনটা হচ্ছে আপনার টাকার বিষয়টা, অ্যাকশনের যে পার্ট দেখবেন ওই জায়গাটা হচ্ছে টাকার বিষয়। বুঝতে পারছি? মানে বিনিময়টা আমাদের ক্রিয়েট হচ্ছে অ্যাকশন। তো অ্যাকশনের পার্টে এসে আমরা সেলসটা করি। আমরা টপ অফ দ্য ফানেলে কি করবো সবসময়? টপ অফ দ্য ফানেলে আমরা সবসময় আমাদের লোগোটারে বেশি প্রায়োরিটি দেবো। আমার লোগোটা যাতে মানুষ চিনে, আমার সার্ভিস সম্পর্কে যাতে মানুষ জানে, আমার সম্পর্কে যাতে মানুষ জানে, আমার সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে যাতে মানুষ জানে। বুঝতে পারছি? এরপরে ইন্টারেস্ট এন্ড ডিসিশন। ইন্টারেস্ট সেকশনে আমরা দিব যে ওয়াই চুজ আস, কেন আমাদের সাথে কাজ করবেন, আমাদের সাথে কাজ করলে আপনার বিজনেসের কি লাভ হবে, আমার সাথে কাজ করলে আমি আপনার কেমনে গ্রোথ করাইতে পারি, এই জিনিসটা দিব। এরপরে যে পার্টটা আছে, এরপর দুইটা পার্ট হচ্ছে ক্লায়েন্ট এন্ড ডিসিশন। আমি আপনাকে জানাইছি কেন আমি কি সার্ভিস দেই আমি, এবার আপনি ডিসিশন নেন যে আপনি আমার দিয়ে কাজ করাবেন কিনা। যদি ডিসিশন নেন তাহলে আমরা সেলসে কনভার্ট হবো। বুঝতে পারছি? টপ অফ দ্য ফানেলে আমি যত বেশি মানুষরে আনতে পারবো, মিডল অফ দ্য ফানেলে তার মনে করেন 3 to 4% আসবে, আর বা সরি মিডল অফ দ্য ফানেলে এত আসবে 3 to 4% আসে, আর বটম অফ দ্য ফানেলে মনে করেন 1 to 3% আসে। মানে আপনি 100 জন সেলস ফানেলের নিয়ম অনুযায়ী আপনি যদি 100 জন মানুষের রিচ আউট করেন, ওইটা থেকে 3 জন, 1 থেকে 3 জনের কাজ পাবেন আপনি। বুঝতে পারছি? তো এই যে আমরা ইমেল মার্কেটিং করি বা ধরেন আমরা লিঙ্কডইন প্রোফাইলে, আপনারা তো আজকে কাজ আছিল যে 450 মানুষের রিচ আউট করে আসা, এই কারণে আপনারা আয়েন নেই। কত ক্লাস করছিলেন আপনি? বাইরে কাজ ছিল না? হ্যাঁ, তো রিচ আউট করছিলেন? করেন নাই। তো আপনি যদি 450 মানুষের রিচ আউট করতেন, আপনি সেলস ফানেলের নিয়ম অনুযায়ী 100 জন মানুষের যদি আপনি রিচ আউট করেন 1 থেকে 3টা কাজ পাবেন। তাহলে আপনি 450 মানুষের রিচ আউট করলে কয়টা কাজ পাইতেন? সর্বোচ্চ 4 থেকে 8টা। 60 থেকে 8টা কাজ কি আপনার কম কম লাগে? 8টা কাজ করতে গেলে মাথা মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো যখনই আপনি কোনো কিছু ডিসিশন, মানে আপনি যখন কোনো কিছুর মার্কেটিং করবেন তখন সেলস ফানেলটা মাথায় রাখবেন। এতে যত বড় বড় ব্র্যান্ড দেখেন না, যত বড় বড় কোম্পানি দেখেন, সবাই সেলস ফানেলের উপরে কাজ করে। এই যে টপ 10 দেখবেন ঈদের সময় তারা কি করে, একটা গাড়ি নেয়, একটা গাড়ি নিয়ে একটা স্পিকার স্পিকার নেয়, নিয়ে এটার ভিতরে বাজারে যায় যে এত% ডিসকাউন্ট। তারা কি করে, তারা রাস্তার ভিতরে যত মানুষ আছে তার জানার দরকার নেই রাস্তাতে কি আছে, রাস্তার ভিতরে যত মানুষ আছে সবাই ডিসকাউন্ট শোনায়। কিন্তু তার মিডল অফ দ্য ফানেল আর টপ অফ বটম অফ দ্য ফানেলে কিন্তু তাদের অলরেডি মানুষ আছে। তারা কি করে, টপ অফ দ্য ফানেলে কাজ করে নতুন কিছু কাস্টমার আনা যায় কিনা, নতুন কিছু কাস্টমারকে এদিকে জয়েন করানো যায় কিনা। যারা যখন করাবো তখন তারা তারা একটা ইন্টারেস্ট ক্রিয়েট করবে, আরে 10% ডিসকাউন্ট, যাই একটু দেখি। এই যে যায়া দেখি, যায়া দেখি মানে হচ্ছে সে কই বললো, ইন্টারেস্ট পার্ট এসে বললো। যাওয়ার পরে যে সার্ভিসটা দিচ্ছে, মানে ওইদিকে যে সেলসম্যানরা আছে তারা যখন সার্ভিসটা দিবে তখন সে একটা ডিসিশন নিবে। এমন হইতে পারে যে আপনার পকেটে টাকা নাই, ঠিক আছে, এরকম হয়েছে কিনা জানি না। মানে আপনি কোনো একটা ব্র্যান্ডে গেছেন, ধরেন আপনার কাছে যে আপনার যে ড্রেসটা পছন্দ হয়েছে ওই পরিমাণ আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার অনেক ইচ্ছা হচ্ছে জিনিসটা কিনতে। এরকম মানে অনেক সময় কোনো একটা জিনিস কিনতে অনেক বেশি ইচ্ছা করে না, এই যে ইচ্ছা করে কিন্তু টাকা নাই, এটাই হচ্ছে আপনার ডিসিশনের পার্ট। মানে আপনি তখন একটা মাথার ভিতরে জিনিস আয়া পড়ে যে এই জিনিসটা কিনতে হবে। আপনি মনে মনে একটা ডিসিশন নেন যে হ্যাঁ এটা কিনতে হবে। যখন এই টাকাটা আসে তখন আপনি অ্যাকশন করেন। বুঝতে পারছি বিষয়টা? তো সেলস ফানেলের মূল বিষয়টা বুঝতে পারছি। যদিও সেলস ফানেল আমরা প্রায় ১-২ ক্লাস নিয়ে আমরা কথাবার্তা কই। কারণ আমরা তো আপনারা তো ১-২ ক্লাস নিয়ে কথাবার্তা কওয়া সম্ভব না। আপনারা এই বেসিক ধারণাটা বুঝতে পারছেন কিনা যে অ্যাওয়ারনেস কিভাবে করতে হবে, মানুষের ইন্টারেস্টটা করাইতে হবে, এরপর ডিসিশন নেওয়া হইতে হবে, এরপরে গিয়ে সেলসটা করতে হবে। আমরা কি করি? আমরা ১ম এ মানে পেজটা খুলি, পেজটা খুইলা ডাইরেক্ট সেলস এ যাই। তো আপনারা কি বুঝেছেন সেলস ফানেলের রুলসটা কি? আপনি যদি অ্যাওয়ার করে ১ম এ পেজটা খুইলা এরপরে ডাইরেক্ট সেলস এ যান, আপনি জীবনে সেলস পাবেন? কেন পাবেন না? কারণ আপনার সম্পর্কে মানুষ জানে না। আপনার সাথে কাজ করলে আপনি যে ফ্রড করবেন না এটাতে কোনো গ্যারান্টি নেই। আপনার সাথে কাজ করলে সে যে একটা কোয়ালিটি সার্ভিস হবে এটা তার কাছে কোনো গ্যারান্টি নেই। আপনি যে ওরে একদম প্রপার একটা সার্ভিস দিবেন, যে সার্ভিসটা আপনি বলতেছেন ওই সার্ভিসটা যে আপনি দিবেন, ওই সার্ভিসটা বলতেছেন তো নাই, কারণ পেজে তো কিছু নাই। আপনি মনে মনে যে একটা সার্ভিস রাখছেন যে আমি এরকম একটা টপ নচ কোয়ালিটির একটা সার্ভিস দিব মানুষরে, ওই জিনিসটা তো আপনি কোনোখানে বলেন নাই।
কোন একটা জায়গায় বলতে হবে। আর কোন একটা জায়গায় যদি বলেন সেক্ষেত্রে আপনি কিভাবে বলতে পারেন, যেমন ধরেন আমাদের যে পেজটা এদিকে দেখেন, এই কভারের ভিতরে আমরা কি দিছি, কভারের ভিতরে আমাদের যারা আছে তাদের সবাই ছবিগুলো দিছি আমরা। এদিকে সবার ছবি আমরা দিছি ঠিক আছে, কিন্তু এদিকে তো মানে আমাদের যতজন কাজ করে সবার ছবি দেওয়া সম্ভব না। তো এদিকে হচ্ছে যে মানে একদম ফাইনাল যারা আছে মানে উপরের দিকে যারা কাজ করে তারা ছবিগুলো এদিকে দেওয়া আছে। তো উপরে আমরা কি লিখছি, আর টিম প্রফেশনেট passionate and dedicated to driven your business growth, meet the team up. তো আমাদের টিমটার সাথে মিট করেছি, কেন করাইছি, কারণ আমরা মানে একটা ক্লায়েন্ট যখন আমার পেজে ঢুকার পরে জানে বুঝতে পারে যে মানুষ কাজ করে, রোবট কাজ করে না। অনেক পেজে ঢুকলে দেখবে যে কভার ফটোর ভিতরে দিয়ে রাখছে মানে তাদের সার্ভিস দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু ছবিগুলো দিয়ে রাখা বেটার। ছবি দিয়ে রাখলে এদিকে তার ট্রাস্টটা আরেকটু বেশি বাইরে যাবে, যে সে অটো মানে আমাদের দেখতেছে, আমার ভিজুয়াল করতেছে। এদিকে জাস্ট ট্রাস্টের জন্য আমরা ছবিগুলো দিছি। এরপরে হচ্ছে দেখেন এদিকে আমরা কিছু রিভিউ রাখছি, রিভিউটা একটু পরে আসতেছি। এরপরে আমাদের দিয়ে কি করতেছি, আমরা ছবি দিয়ে আমরা ইমেজ ডিজাইন করতেছি, মানে আমাদের প্রত্যেকের ছবি দিয়ে আমরা ইমেজ ডিজাইন করতেছি এদিকে। এবার পয়লা বৈশাখের এইগুলো তো আপনারা জানেনই যে এইসব জিনিস করতে হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হলে বিভিন্ন উৎসবের ডিজাইন করতে হয়, মানে প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা। এরপরে ধরেন আমরা মিটিং করতেছি, ক্লায়েন্টের সাথে মিটিং করতেছি, ওই মিটিং এর যে পোস্টগুলো আছে এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা হচ্ছে পেজের ভিতরে দিতেছি। এতে কি হইতেছে, নতুন যে আসতেছে সে আমার সঙ্গে জানতেছে তারা জুমে বা মিটে নিয়ে মিটিং করে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা তো বললামই। এরপরে এই যে এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, যেমন এই যে মাঝখানে বন্ধ ছিল না 7 এপ্রিল, এটা ইসলামিক আন্দোলন ছিল না, ওই ইসলামিক আন্দোলনের এটা হচ্ছে একটা কন্টেন্ট, এরকম কিছু কন্টেন্ট। এরপরে কি আছে, এরপরে আবার মিটিং এর ছবি। এরপরে হচ্ছে আমাদের যে ডিজাইনার আছে ওই ডিজাইনারের একটা জিনিসের সোশ্যাল মিডিয়া ডিজাইন কেন গুরুত্বপূর্ণ, এই জিনিসটা নিয়ে একটা টপিক। এরপর হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা। এরপরে মার্কেটিং নিয়ে একটা পোস্ট আছে, মানে আমরা যে যে সার্ভিস গুলো দেই ওই সব সার্ভিস নিয়ে আমরা হচ্ছে কন্টেন্ট গুলো রেডি করতেছি। মানে এই কন্টেন্ট গুলোতে রেডি করতেছি, কন্টেন্টের ভিতরেও কাহিনী আছে, কন্টেন্ট রেডি করলে হবো না। এই যে পার্টটা আছে না, এই পার্টটা যাতে পইরা মানুষে কিছু পায়, এই ক্যাপশনটা আছে, এই ক্যাপশনটা পইরা যাতে মানুষ ভ্যালু পায়, এই জায়গাটা পইরা যদি ভ্যালু পায় তাহলে সে আপনার মেসেজ দিবে, আদারওয়াইজ সে মেসেজ দিবে না। এই জায়গাতে আপনার লিখে দিতে হবে যে আসলে আপনি যে কন্টেন্টটা লিখছেন এই যে এদিকে ডিজাইনটা করছেন যে ইমোশনাল ব্র্যান্ডিং সেরা ব্র্যান্ডিং। ইমোশনাল ব্র্যান্ডিং সেরা ব্র্যান্ডিং মানে কি, ব্র্যান্ডিং নিয়ে তো আপনারা কাজ করবেন, ডিজাইনাররা ব্র্যান্ডিং নিয়ে কাজ করে। তো ইমোশনাল ব্র্যান্ডিং সেরা ব্র্যান্ডিং এটার মানে কি, মানে যে ব্র্যান্ডিংটা আমরা ইমোশনালি হিট করতে পারি, ইমোশনালি হিট করতে পারি ওইটাই হচ্ছে সলিড ব্র্যান্ডিং। সেলস এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, বা ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ক্লায়েন্ট কোনো সময় ব্রেন দিয়ে কোনো কিছু কিনে না। এটা নট অনলি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এর ক্ষেত্রে না, আপনি ধরেন এই মাউসটা কিনতে যাবেন, আপনি জীবনও ব্রেন দিয়ে মাউস কিনবেন না। ধরেন আপনার বাড়িতে একটা মাউস ঠিকঠাক কাজ করতেছে, আপনি আরেকটা মাউস কিনবেন, কেন কিনবেন না, কারণ আপনার দরকার নেই। কিন্তু আপনার কাছে ধরেন টাকা আছে, ঠিক আছে, একটা মাউস কেনার টাকা আছে, আপনি ফেসবুকে দেখছেন যে একটা মাউস, এটা হচ্ছে একদম ফুল ট্রান্সপারেন্ট, এটা দেখতে অনেক সুন্দর, সে যে কন্টেন্টটা বলতেছে মানে যিনি রিভিউ করতেছে উনি যে কন্টেন্টটা বলতেছে ওই কন্টেন্টটা আপনার অনেক ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যে আপনি এটা কিনবেন, এটা শিওর আপনি কিনবেন। তো ওই কন্টেন্টের ভিতরে কি আছে, সে আপনার ব্রেন হিট করে নেয়, তাই সে আপনার ইমোশন হিট করছে। বুঝতে পারছি, কোনো ব্র্যান্ড কোনো সময় প্রোডাক্ট সেল করে না, হয় তারা ইমোশন সেল করে, না হয় তারা প্যাশন সেল করে, না হয় তারা জয় সেল করে, কিছু না কিছু তারা একটা সেল করে, কিন্তু কোনো সময় তারা প্রোডাক্ট সেল করে না। বুঝতে পারছি। তো আপনি যখনই কোনো কিছু করবেন বা কোনো একটা ডিজাইন করবেন তখন এমন ভাবে ডিজাইনটা করার চেষ্টা করতে হবে যাতে ইমোশনে হিট করে। ইমোশনে যদি হিট করে দিতে পারেন আপনি দেখবেন যে গ্রোথ করতে পারতেছেন। আপনি যদি মনে করেন যে না ব্রেইনে হিট করবো, ব্রেইন দিয়ে মানুষ কোনো সময় ডিসিশন মানে কিনার ডিসিশন কোনো সময় নিব না। বুঝতে পারছি, মানে ওই একটা জিনিস আছে না যে ভেবে চিন্তা করে আমি একটা ডিসিশন নিছি, ওই ডিসিশন যাতে নিব হাতে মনে করেন আপনার জীবনে কিছু না ভাবানো যাবে না, ক্লায়েন্টরে ডিসিশন নেওয়া হইতে হবে। তো এরকম ডিসিশন নিয়ে এরকম কিছুই এদিকে লিখতে হবে। যেমন কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার আমরা কি করি, কন্টেন্ট লেখার ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা আছে। যেমন একটা ফর্মুলা হচ্ছে আপনি প্রথমে তার একটা হুক দিবেন, ঠিক আছে, যে আপনি কি আপনার সোশ্যাল মিডিয়াকে গ্রোথ করতে পারছেন না, বা আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি সেলস বাড়াতে পারছেন না, এটা হচ্ছে আপনার হুক পয়েন্ট। কেন এটা হুক পয়েন্ট হইতেছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন বেশি অ্যাপ কমার্স যেটা হয় পুরোটাই তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক। তো অ্যাপ কমার্সের ভিতরে কি হইতেছে,
প্রচুর পরিমাণে পেজ আসছে, প্রচুর পরিমাণে বিজনেস করতেছে, তো ওই জায়গাতে মানে তারা টিকতে পারতেছে না। কেন টিকতে পারতেছে না? কারণ ডিজাইন ভালো না। আপনি কি লিখলেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কি আপনি সেলস বাড়াতে পারছেন না? আপনার সমস্যা কি আপনার ডিজাইনে? আপনার ডিজাইন নিয়ে কখনো ভেবে দেখেছেন? ৩ টা লাইন দিলেন আপনি। এই ৩ টা লাইন উপরের দিকে শো করবে। আপনি যদি মোবাইল থেকে এই ডিজাইনটা দেখেন, আমার এই ক্যাপশনটা যদি দেখেন, শুধু এই পোস্টটা যদি আপনি মোবাইল থেকে দেখেন, তাহলে দেখবেন যে উপরের দিকে মাত্র ৩ টা লাইন দেখা যায় মোবাইলে। আর যখন কম্পিউটার থেকে দেখবেন তখন ৭ টা লাইন দেখা যায়। তো ৩ টা লাইনের ভিতরে আপনার কি করতে হবে? মানুষটা আটকায় দিতে হবে। যাতে সে ওই ক্যাপশনটাতে ক্লিক করে। তো হ্যার যে প্রবলেমটা আছে, হ্যার কি প্রবলেম আছে? আপনার ক্লায়েন্টের প্রবলেম কি? সে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে, বাট সে সেলসটা জেনারেট করতে পারতেছে না। তো আপনি তো এই কথাটাই লিখছেন। তার যে প্রবলেম, ওই প্রবলেমটাই তো আপনি লিখছেন। যে এটা লিখলেন, ৩ টা লাইন লিখলেন। লেখার পর আপনি বলেন যে একটা স্ট্যাটিস্টিক দেন যে এরকম আপনি খুঁজে বের করেন, গুগল থেকে খুঁজে বের করেন যে কি তথ্য পরিসংখ্যান আছে। এরকম হইতে পারে, আমি এটা বানায় বলি যে গুগলের তথ্য মতে যদি আপনার ডিজাইন ভালো হয়, মানে আপনার কোয়ালিটির ডিজাইন যদি হয়, আপনার মানে রিলেটেবল ডিজাইন যদি হয়, সেক্ষেত্রে এত পার্সেন্ট সেলস বাড়ার সম্ভাবনা আছে। এই যে একটা লাইন লিখলেন না, এই লাইনের ক্ষেত্রে তারা কি করলেন? তারা আপনি কনসিডার করেন যে ভাই তোর একটা সমস্যা আছে, এই সমস্যার সমাধানটা হচ্ছে তোর একটা প্রপার ডিজাইন করতে হবে। যদি তুই প্রপার ডিজাইনটা করতে পারছিস, তাহলে তোর এত পার্সেন্ট সেল বাড়ার, গ্রোথ করার সম্ভাবনা আছে। সে কিন্তু আটকে গেল আপনার কাছে। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে আপনি বলতে পারেন, আপনি এদিকে বলতে পারেন যে আপনি আসলে হ্যাঁ কেমন সার্ভিসটা দিতে পারেন। বুঝতে পারছি? আপনি কিভাবে ওরে সার্ভিসটা দিতে পারেন। ওরে সার্ভিসটা আপনি যেভাবে দিতে পারেন ওইটা সুন্দর করে দিবেন যে আমি আপনার এই সার্ভিসগুলো দিতে পারি। আপনি এরপর বলেন যে আপনার থেকে সার্ভিস নিলে সে কি সুবিধা পাবে। প্রথমে বলেন কি সার্ভিস দিবেন, এরপরে সুবিধা হবে কিভাবে। ২ লাইনে লেখেন। বেশি বড় কনটেন্ট করা যাবে না। ২ লাইনের ভিতরে শেষ করে দেন। কিভাবে আপনি তার সার্ভিসটা দিবেন। তারপর আপনি একটা কল টু অ্যাকশন রাখেন। সিটিএ। কল টু অ্যাকশন কি? যে আপনি যদি এরকম ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বার। এই যে এদিকে দেখেন লাস্টের দিকে একটা আছে। আপনার ব্র্যান্ডকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চাইলে ইনবক্স করুন @marketers। এটা আমরা বলতেছি কল টু অ্যাকশন, সিটিএ। বুঝতে পারছি? আর এই পার্টে উপরের যে পার্টটা আছে, এই পার্টটা বাদ দেন। এই যে এই জায়গাগুলো আছে, এগুলো সব হুক পয়েন্ট। এগুলো হচ্ছে কনসিডারেশন। এগুলো হচ্ছে আপনার ডিসিশন মেকিং লাইন। আপনার কিছু লাইন রাখতে হবে যেগুলো ডিসিশন মেক করতে সাহায্য করে মানুষকে। কিছু লাইন রাখতে হবে যেগুলো কনসিডার করতে সাহায্য করে। কিছু লাইন আছে যেগুলো হুক করবে মানুষকে। আর কিছু লাইন করতে হবে যেটা কল টু অ্যাকশন হিসেবে কাজ করবে। মানে আপনারে রিচ আউট করতে সাহায্য করবে। আমার কথা কি বুঝাতে পারছি? ক্যাপশনটা কিভাবে লিখবেন? বুঝতে পারছি কিনা? বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই? আপনি বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা বুঝছেন। বুঝলে কিন্তু আয়া করতে হবে। বুঝলেন? কিছুক্ষণ পরে সামনে আয়া করতে হবে। আচ্ছা। এরপরে দেখেন, এইগুলো তো আমরা স্ট্র্যাটেজি এপ্লাই করলাম কনটেন্টের ক্ষেত্রে। এখন আপনি এগুলো কোন সময় এপ্লাই করবেন? যখন আপনি পেজটা খুলছেন, মাত্র পেজটা ওপেন করছেন, করার পরে আপনি এগুলো ধরে সব শেষ করবেন। তখন তো আপনার কাছে কোনো ক্লায়েন্ট নেই। তখন আপনি কি করবেন? তখন আমরা একটা জিনিস বলি যে আপনারা কিছু ট্রিক্স এপ্লাই করতে পারেন। যেমন এদিকে আপনারা কিছু রিভিউ নিয়ে আসতে পারেন। আপনার ফ্রেন্ড, ফ্যামিলি, আত্মীয়-স্বজন আছে না? কিছু রিভিউ এদিকে দিয়ে দিবেন। আমাদের রিভিউ গুলো যদিও ক্লায়েন্টরাই দিছে এদিকে। তো আপনারা কি করবেন? ইনিশিয়ালি কিছু রিভিউ দিয়ে দিবেন। এদিকে আমরাও করছি। মিথ্যা কথা বলে লাভ নাই, আমরাও এসব কাজ করছি। কারণ রিভিউ না থাকলে পেজের ভিতরে আসে না। এই যে দেখেন এদিকে একটা জিনিস লেখা থাকে 100% রিকমেন্ডেড। বুঝতে পারছি? মানে এমন কোনো কিছু করা যাবে না এদিকে যে নেগেটিভ কিছু করে। পজিটিভ সাইড। তো আপনি কি করবেন? আত্মীয়-স্বজনের থেকে কিছু আইডি কালেক্ট করে এদিকে ধরেন ১০-১৫ টার মতো রিভিউ দিয়ে দেন। রিভিউ দেওয়ার পরে কি করবেন? এই পেজে যত কনটেন্ট আছে যত বেশি বাড়ান তত বেশি শেয়ার করতে হবে। বুঝতে পারছি? আর ডিজাইন গুলো যাতে সুন্দর হয়। মানে আপনার নিজের কাজ করতে পারেন, আপনি যদি নিজের কাজ করতে পারেন, আপনি আরেকজনের কাজ অটোমেটিক করতে পারবেন। কথা ঠিক না? আপনি যদি নিজের ডিজাইন করতে পারেন, মানে নিজের ডিজাইন যদি নিজে সুন্দর করে করতে পারেন, আপনি ক্লায়েন্টের ডিজাইন সুন্দর করেই করতে পারবেন। তো ওই জায়গা থেকে নিজের যে ডিজাইন গুলো আছে, ওই ডিজাইন গুলো খুব প্রপার ওয়েতে সুন্দর করে বইসা সময় নিয়ে হইলেও ডিজাইন গুলো করবেন। এরপরে কি করবেন? এরপরে একটা ভিডিও বানাবেন। ভিডিও হইতে পারে আপনি থার্ড পার্টি কাউকে দিয়ে বানাইতে পারেন। বাংলাদেশে অনেক এরকম সার্ভিস দেয়, এরকম ভিডিও বানানোর সার্ভিস দেয়। তার থেকে এরকম ভিডিও সার্ভিস নিয়ে বানিয়ে নিতে পারেন। হয়তো আপনার ২ থেকে ৩,০০০ টাকা খরচ হবে এরকম ভিডিও বানাইতে। আর যদি ভিডিও বানাইতে না চান তাহলে কি করবেন? ভয়েস রেকর্ডও করতে পারবেন। মানে আপনার যে সার্ভিসটা আছে, আমি দিয়ে আপনার একটা ডিজাইন দেখাই। ভিডিওটা দেখাই তাহলে বুঝতে পারবেন।
খরচ করেও আপনার ওয়েবসাইট আছে, বিজ্ঞাপনও দিচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত সেল পাচ্ছেন না। হাজার হাজার টাকা খরচ করেও আপনি কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কাস্টমারের অভাবে আপনি হয়তো নিজের ভাগ্যকেই দোষ দিচ্ছেন, কিংবা ক্রেতাদের দোষারোপ করছেন। ভাবছেন সমস্যাটা কোথায়? আপনার ওয়েবসাইটে যদি ফেসবুক পিক্সেল বা সার্ভার সাইট ট্র্যাকিং সিস্টেম না থাকে, তাহলে আপনি কাস্টমারদের কার্যকলাপ সঠিকভাবে ট্র্যাক করতে পারবেন না। কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে যদি অ্যাড টু কার্ট করে কেনাকাটা সম্পন্ন না করে, তাহলে তাদের রিটার্গেট করার কোনো সুযোগ থাকবে না। সঠিক ট্র্যাকিং সিস্টেম আপনার ব্যবসায় যে উপকারগুলো করবে, কাস্টমারের আচরণ বিশ্লেষণ করে তাদের চাহিদা বুঝতে পারবেন। পরিত্যক্ত কার্টে থাকা কাস্টমারদের সহজেই রিটার্গেট করা যাবে। বিজ্ঞাপনের সঠিক ROI নির্ধারণ করা যাবে। কাস্টমারদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখিয়ে সেল বাড়ানো সম্ভব। ভবিষ্যৎ মার্কেটিং কৌশল আরো কার্যকরীভাবে পরিকল্পনা করা যাবে। ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইট ট্র্যাকিং আপনার সেল বাড়ানোর শক্তিশালী টুল। এটি কাস্টমারদের আচরণ ট্র্যাক করে তাদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে সাহায্য করে। অ্যাডস মার্কেটার্স আপনাকে ফেসবুক পিক্সেল, সার্ভার সাইট ট্র্যাকিং, গুগল অ্যানালিটিক এবং যে কোনো ট্র্যাকিং সিস্টেম সেটআপে সাহায্য করবে। আপনার ওয়েবসাইটে আজই পিক্সেল এবং সার্ভার সাইট ট্র্যাকিং সেটআপ করুন। অ্যাডস মার্কেটার্স এর অভিজ্ঞ টিম প্রস্তুত আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। তাই দেরি না করে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করুন। এই যে এতক্ষণ আমি আপনাকে বললাম যে একটার পর একটা হুক পয়েন্ট, এরপরে কনসিডার, এরপরে আপনার ডিসিশন, এরপরে আপনার কল টু অ্যাকশন, এই ভিডিওর ভিতরে সবগুলো পাইছেন? মানে কেন প্রথমে সে বললো যে আপনার প্রবলেমটা কোন জায়গায়, যে আপনি মানে অ্যাড চালাইছেন কিন্তু সেল পেতেছেন না। তারপরে সে কি করলো যে আপনার হয়তো পিক্সেলের সমস্যা আছে। প্রবলেম প্রথমে বলছে এই প্রবলেমের কারণটা কি হতে পারে, এই জিনিসটা বলছে। এরপরে কারণটা সলিউশনটা বলছে। সলিউশনটা বলার পরে বলছে যে আমার কাছ থেকে কেন নিবেন, আর কেন নিবেন বলার পরে বলছে যে আমার থেকে নিলে আপনি কি কি সুবিধা পাবেন, মানে আপনার বিজনেসের কেমনে গ্রোথ হবে। গ্রোথ হওয়ার পরে বলছে যে অ্যাড মার্কেটস থেকে আপনি এটা নিতে পারেন, কারণ তাদের অভিজ্ঞ টিম আছে, তারা এই কাজগুলো করে দেয়। করে দেওয়ার পরে আমাদের কল টু অ্যাকশন বা আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? মানে পুরো একটা প্রসেসে সে নামায় নিয়ে আসছে ডিজাইনটা, মানে কন্টেন্টটা। এরপরে আপনি এদিক কি করতে পারেন, এরকম একটা ভিডিও বানায় নিতে পারেন। ভিডিও বানায় এটার ভিতরে ধরেন আপনি $1 করে কাজ শুরু করলেন। $1 করে প্রত্যেকদিন $1 করে দিনে ফেসবুকে $1 নিচে অ্যাড চালাতে পারবেন না। ধরেন $1 করে অ্যাড চালাইলেন যদি বাংলাদেশের মার্কেটে, আর যদি বাইরের দেশের মার্কেটে তাহলে ডলার স্পেন্ড বাড়াইতে হবে। $1 করে দিলে মোটামুটি প্রথম দিকে আপনি কোনো তেমন কোনো সেলস পাবেন না। প্রথম দিকে সেলস টেলস না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তখন লার্নিং মোডে থাকে অ্যাড। মানে অ্যাডেরও কিছু ফ্যাক্টর আছে। অ্যাডগুলো লার্নিং মোডে থাকে, তারা শিখে, তারা খুঁজে বাইর করে যে আসলে ক্লায়েন্ট কার। ফেসবুক খুঁজে বাইর করে যে আসলে ক্লায়েন্টটা কার। তো ক্লায়েন্ট যখন পেয়ে যাবে তখন দেখুন অটোমেটিক আপনার কাছে ক্লায়েন্ট আসতেছে। আবার এরকম না যে মনে করেন প্রতিটা মেসেজে প্রতিটাই ক্লায়েন্ট হয়ে যাবে আপনার। ওই যে সেলস ফলোয়ার বলে 100 জন আর যদি আসে, ওই যে 3-4 জন 5-6 জন আপনার কাছ থেকে সার্ভিস নিবে। বুঝতে পারছি? তো ওই জায়গা থেকে আপনি এরকম ভিডিও বানাবেন, অ্যাডে রাখবেন। অ্যাড দিলে দেখবেন যে মেসেজ করতেছে আপনার। কিন্তু এই জিনিসটা করার আগে আগে পেজটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। যেমন আপনার কভার, লোগো সবকিছু প্রপার ওয়েতে সাজাতে হবে। ব্র্যান্ডিং নিয়ে কিন্তু কথা হইতেছে না, কারণ আপনার পুরো কোর্সই করছেন ব্র্যান্ডিং নিয়ে। মানে আপনার পুরো কোর্সটাই যাবে ব্র্যান্ডিং নিয়ে। তো ওই জায়গা নিয়ে আমি আর কথা হইতেছি না, কেন পেজটা সেটআপ করতে হবে। পেজটা সেটআপ দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কালার গ্রেডিং মেডিং ডিজাইন কেমন হবে এইসব নিয়ে আমার কথা বলার কোনো দরকার নেই, এটি আপনারা পারবেন। এরপরে ধরেন আপনি 2-1টা ক্লায়েন্টের কাজ করে ফেলছেন। আপনি এরকম অ্যাড দিয়ে আপনি কাজগুলো পাইছেন, ফেসবুক অ্যাড দিয়ে ক্লাস পাইছেন, পাওয়ার পরে আপনি কি করছেন, আপনি 2-1টা কাজ করছেন। যেগুলো কাজ করবেন ওইগুলারে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে নেবেন। আর এর আগে একটা পোর্টফোলিও বানিয়ে নেবেন। এই যে আপনি যে অ্যাডগুলো চালাবেন, আপনার কাছে ক্লায়েন্ট আসবো না, ক্লায়েন্টকে তো একটা কাজ না দেখিয়ে আপনারা দিয়ে দিব কাজ। কাজ কিন্তু না দেখে দিবে না, সে আপনার কাছে ডেমো দেখতে চাইবে। তো ডেমো একটা প্রোফাইল বানিয়ে রাখবেন। আপনার কাজের যত মানে এক্সপেরিয়েন্স আছে, যত কাজ করছেন, বা এই যে আপনারা যে কাজ করায় না, এই কাজগুলোরে একটা ডকের ভিতরে বা একটা কি করবেন, কিসের ভিতরে রাখবেন, একটা ড্রাইভের ভিতরে রাখবেন। একটা ড্রাইভের ভিতরে রাখা সবগুলোরে ক্যাটাগরি ওয়াইজ রাখবেন। ধরেন ফুড ডিজাইন করছেন, ফুডের মতো; রেস্টুরেন্ট এটা রাখছেন, রেস্টুরেন্টের মতো; মেনু ডিজাইন করছেন, মেনুর মতো; ফ্লায়ার ডিজাইন করছেন, ফ্লায়ারের একটা, মানে প্রতিটা আলাদা আলাদা ফোল্ডার করে রাখেন। পুরোটা দিয়ে দেন, ও পুরোটা দেখুক, দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে কথা বলবো। বুঝতে পারছি? মানে পুরো পোর্টফোলিও তারা দিয়ে দিবেন। কিন্তু ওইটা করার আগে আপনার পোর্টফোলিওটা তারা করাই ফেলতে হবে। পোর্টফোলিওর ভিতরে যত ভালো ডিজাইন করা সম্ভব তত ভালো ডিজাইন করবেন। আর আপনি বলতে পারেন যে পোর্টফোলিও ডিজাইন কই থেকে দিব, এত ডিজাইন তো আমরা করা হয়নি। আপনি কি করবেন, ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকে দেখবেন যে অ্যাড কোনগুলো, ফেসবুকের অ্যাড বুঝেন, ফেসবুকের অ্যাড কোনগুলো,
ফেসবুকের অ্যাড চিনেন যে কোনটা অ্যাড কোনটা নন অ্যাড, বুঝলেন তো? যেগুলো স্পন্সর্ড লেখা থাকে ওইগুলো হচ্ছে অ্যাড। তো স্পন্সর্ড যেগুলো লেখা থাকবে ওইগুলোর ভিতরে যাবেন, যায় দেখবেন যে এরা কি ডিজাইন করছে। ঠিক আছে, মনে করেন মোটামুটি বড় লেভেলের যেসব কোম্পানি আছে, যেমন ধরেন যদি আপনি অর্গানিক নিয়ে কাজ করেন তাহলে ঘরের বাজার, হালাল ফুড, তারপরে খাস ফুড, এই যে যে ইয়েগুলো আছে, পেজগুলো আছে, ওই পেজগুলোতে আপনারা কি করতে পারেন, ভিজিট করতে পারেন। ভিজিট করে ওরা যে ডিজাইনটা করে, যেমন ধরেন এই যে ডিজাইনটা করছে, এটা কি অ্যাডভান্স এসইও মাস্টার ক্লাস, 80% ডিসকাউন্ট। আপনি এটারে রিডিজাইন করেন, এই টপিকটা কি করবেন, রিডিজাইন করবেন, রিডিজাইন করে এটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করে ফেলবেন। এই মানুষ কি আছে কি আছে ডাজন্ট ম্যাটার, আপনি এদিকে এটা রিডিজাইন করবেন, নিজের মতো করে রিডিজাইন করবেন, রিডিজাইন করে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন। এরকম ডিজাইন খুঁজে খুঁজে বাইর করেন, ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা লিঙ্কডইন থেকে বাইর করবেন, বাইর করে রিডিজাইন করবেন। আর রিডিজাইন করার পরও আরেকটা ওয়ে আছে, এটা একটু পরে বলতেছি। রিডিজাইন করে কি করবেন, আপনার পোর্টফোলিওতে অ্যাড করলেন। এরপর আপনি ধরেন এরকম একটা পেজ খুলে আপনি ওরা মেসেজ টেস, কোনো একটা ক্লায়েন্ট আসলো, সে আপনার কাছে ডেমো চাইলো, ডেমো মানে হচ্ছে আপনার পোর্টফোলিওটা দিবেন। তো পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে, ড্রাইভ লিঙ্কটা ওরে দিয়ে দেন, দিয়ে সুন্দর করে বলেন যে স্যার এখানে আমার পোর্টফোলিও গুলো দেওয়া আছে বা আমার কাজগুলো দেওয়া আছে, কষ্ট করে ক্লিক করে দেখে নেবেন, এটা গুগল ড্রাইভ লিঙ্ক, ঠিক আছে? তো ক্লিক করে হ্যাঁ দেখবো, যদি হ্যাঁ কাজ পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কাজ করাবেন। কাজ করানোর পরে কি করবেন, কাজ করানোর পরে প্রতিটা ক্লায়েন্টের একটা রিভিউ নেবেন। ভালো হলে ভালো, ভালো কি রিভিউ, খারাপ হলে খারাপ রিভিউ। প্রথম রিভিউ নেবেন চ্যাটে, এদিকে কোনো রিভিউ নেবেন না। যদি ভালো রিভিউ হয় তাইলে বলবেন যে স্যার আমার রিভিউ সেকশনে একটা, আপনার এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ, আপনি যদি কষ্ট করে আমাদের রিভিউ সেকশনে একটা রিভিউ দেন তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। ঠিক আছে, আপনি ওরে রিভিউ সেকশনে একটা রিভিউ নিয়ে নেবেন। এরপর ইনবক্সে যে রিভিউটা দিছে না, এটা এসে সুন্দর করে ডিজাইন করবেন, একটা ডিজাইন করে এই পেজের ভিতরে দিবেন, পেজের ভিতরে রেখে দিবেন যে আলহামদুলিল্লাহ অমুক ক্লায়েন্টের সুন্দর করে কন্টেন্ট লিখবেন যে সে ভালো একটা রিভিউ দিয়েছে। তখন কি হবে, দ্বিতীয় যে কাস্টমারটা আসবে সে ওই প্রথম রিভিউটা দেখা একটু ম্যানিপুলেট হবে যে আচ্ছা ঠিক আছে এত ভালো কাজ করে। এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার ক্লায়েন্ট আসা শুরু করবে। যেমন এদিকে যে দুইটা ভিডিও দেখতেছেন, এই দুইটা ভিডিও কিন্তু আমাদের রিভিউ। এই রিভিউটা হচ্ছে অনেক কাজ করানোর আগের রিভিউ, মানে কাজ তখনও আমাদের কাছে সার্ভিস নেয়নি। এখন রাত 3টা বাজে। আমি আপনাদের সাথে কথা বলতেছি মেবি 1টা বা 1:30টার থেকে মনে হয় আপনাদের সাথে আমার কথা বলা শুরু হয়েছে। এখন 3টা বাজে, প্রায় 1 ঘন্টার বেশি কম বেশি আপনাদের সাথে আমার কথা হচ্ছে। তো আপনারা যে আমাকে এই সার্ভিসটা দিচ্ছেন, এটা আসলে অনেক এজেন্সির কাছ থেকে এটা আসলে চিন্তাও করা যায় না। বেসিক্যালি আপনাদের সার্ভিসটা আমি যদিও এখনো নেইনি, তো আমার ইন ফিউচার প্ল্যান আছে, অবশ্যই আমি সবকিছু দেখে আমার ভালো লাগলে অবশ্যই নিব। তারপরেও একজন ভিজিটর হিসাবে বা আমি একজন আপনার ক্লায়েন্ট কাস্টমার হিসাবে আপনারা শুরুতেই আমাকে যে সার্ভিসটা দিয়েছেন, এখন রাত 3টা বাজে, আমি আপনাদের সাথে কথা বলতেছি মেবি 1টা বা 1:30টার থেকে মনে হয় আপনাদের সাথে আমার কথা বলা শুরু হয়েছে। এখন 3টা বাজে, প্রায় 1 ঘন্টার বেশি কম বেশি মানে সে হচ্ছে আমাদের মানে সার্ভিস দেওয়ার আগে আমরা যে ট্রিটমেন্টটা দেই ওই ট্রিটমেন্টে সে স্যাটিসফাইড। এবার এটা দেখেন, বুনন ফেব্রিক্স উনি আপনাকে রেফার করেছে আমাদের এখানে কাজ করার জন্য। জি জি ভাই। এটা হচ্ছে যে মানে আমাদের আরেকটা ক্লায়েন্ট, মানে ওনার আগে আরেকজন কাজ করছিল, উনি হচ্ছে বুনন ফেব্রিক্স, হয়তো নাম শুনছেন, বাংলাদেশের একটা লিডিং শাড়ির ব্র্যান্ড। তো ওনারা আমাদেরকে দিয়ে কাজ করেছিল, কাজ করানোর পরে ওই বুনন ফেব্রিক্সের যিনি ওনার আছে উনি হচ্ছে এই ব্যক্তিরে রেফার করছে। তো এই ব্যক্তিরা আপনারা ফেসবুকে দেখতে পারেন, যদি আপনারা ওই ইবুক টিবুক কিনেন বা বিজনেস নিয়ে কাজ করেন তাহলে এই ব্যক্তিদেরও চিনতে পারেন, উনিও বাংলাদেশে মোটামুটি বড় লেভেলের মানুষ, বিজনেসম্যান। তো ওনারা রেফার করছে আমাদের কাছে যে আমরা যাতে কাজ করেন। তো ওনার পরবর্তীতে আমরা একটা এক্স রিভিউ নিয়েছি। মার্কেটের সাথে ফার্স্ট প্রথমবার আমি যতটা হ্যাপি বা আপনাদের সার্ভিসটা যতটা ভালো লাগছে, আমি হয়তো এটা বলে অতটুকু এক্সপ্লেন করতে পারবো না। আপনি একজন বড় ভাই, বড় মানুষ, ঠিক আছে? আপনি বুনন ফেব্রিক্স বায়ার, মানে উনি আপনাকে রেফার করেছে আমাদের এখানে কাজ করার জন্য, তাই না? জি জি ভাই। আপনার মানে আপনি তো এরকম অনেক এজেন্সির সাথে, অনেক এক্সপার্টদের সাথে কাজ করেছেন এই পর্যন্ত, এক্স মার্কেটের সাথে এই ফার্স্ট প্রথমবার, মানে আপনার জি অভিজ্ঞতা অনেক বিশাল, আমাদের থেকে অনেক বিশাল। যেহেতু আপনি সিনিয়র আর আপনি ইউটিউব পারমিশন জি নিয়ে জি জি করতেছেন, সমস্যা নেই। আর অনুভূতি ভালো লাগছে, আমি হয়তো এটা বলে অতটুকু এক্সপ্লেন করতে পারবো না। তবে এটুকু বলতে পারি ভাই, আমি হচ্ছে আপনার এই জিটিএম এর
সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে আপনার এই পুরো বিষয়গুলো নিয়ে আমি এতটা এক্সপার্ট না, মানে টুকটাক জিনিসগুলো সম্পর্কে ধারণা ছিল আর কি। এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা এজেন্সির সাথে কথাবার্তা বলছিলাম, বাট একটা হয় না যে একদম ফার্স্ট টকে বা ফার্স্ট মিটে হচ্ছে আপনার জিনিসটা একটু আঁচ করতে পারা যে ওই পার্সনটা বা ওই এজেন্সিটা কতটুকু ভালো সার্ভিস আপনাকে দিতে পারবে। তা আপনার সাথে যখন প্রথম দিন কথা হলো, আপনি যখন মেবি গুগল মিটে আসছিলেন আর কি, তো আপনি যে প্রত্যেকটা জিনিস যেভাবে ধরে ধরে দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন, ওই জিনিসটা আসলে ওইখানেই মানে বলতে পারেন যে আমি খুবই কনভিন্স হয়েছি আপনাদের যে সার্ভিসটা, এবং আপনি যে জিনিসটা বুঝেন এটা তখন বুঝতে পারছি। and আমি এরপর বাকিটা ডিসিশন নিলাম যে যে হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের সাথে কাজ করা যায়। আমাদের সেলস ফানেল নিয়ে তখন কথাবার্তা বললাম আপনার লগে, আপনাদের সাথে আমরা যে এতক্ষণ সেলস ফানেল নিয়ে কথা কথা বলছি, এই যে ওনার যে কথাটা আছে এই কথা থেকে আপনি বুঝতেছেন না যে সেলস ফানেলটা আসলে কেমনে কাজ করতেছে। উনি কি করছে, উনি প্রথমে সারা বাংলাদেশে মোটামুটি, মানে যেহেতু অনেক পপুলার মানুষ, মোটামুটি সবাই চাইছে যে ওরে আমরা সার্ভিসটা সেল করি, কারণ ওরে যদি আমি সার্ভিসটা সেল করে দিতে পারি অটোমেটিক আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে, মানে আমরা ওরে ওরে দিয়ে মার্কেটিং করতে পারবো। কিন্তু উনি সবার লগে কথাবার্তা বলছে, সবার সাথেই উনি কথাবার্তা বলছে, বলার পরে কারোর সাথে ওনার, মানে ওনার ওই ফিল্ডে আসে নাই যে আসলে তার সাথে আমি কাজ করতে পারি। কিন্তু যখন সে আমাদের সাথে কথা বলে, আমরা তো একদম সরাসরি এরকম মিটে নিয়ে আসি, মানে মিটিংটা আমরা একদম ডাইরেক্ট জুম বা মিটে করি। যখন আমরা নিয়ে আসি তখন ওনারা আমরা একদম প্রপার সার্ভিস দেই, মানে আমাদের সিস্টেম হচ্ছে আমি তোমার আগে শিখাবো, তুমি বুঝছো কিনা, যদি বুঝো তাহলে আমরা কাজ করবো, আদারওয়াইজ আমরা কাজ করি না, ঠিক আছে। আমরা এরকম অনেক ক্লায়েন্টও আছে যে হেরার লগে আসলে আমরা কাজ করিনি, মানে হেরা আমরা লগে কাজ করতে চাইছে বাট আমরা কাজ করিনি। কেন করি নাই, কারণ সে বুঝেই নি আমরা কি কাজ করবো। তো উনি বুঝতে পারছে, উনি অন্যান্য জায়গায় ডিসিশন না নিয়ে আসে আমার এদিকে ডিসিশন নিছে, ঠিক আছে। তো এই যে ডিসিশন নেওয়ার যে বিষয়টা, আমরা তার কন্টেন্টটা ভালো করে কনজিউম করেছি এই কারণে তো সেই ডিসিশনটা নিচ্ছে। যদি আমি কন্টেন্ট ঠিক করে কনজিউম না করাতে পারেন, আপনি যদি ধরেন ক্লায়েন্ট আসছে লোগো ডিজাইন করতে, মানে যদি লোগো ডিজাইনের প্রয়োজনীয়তা কি এটা যদি আপনি তারা না বুঝতে পারেন, সে আপনার কোনো সময় একটা লোগোর জন্য 5,000 টাকা দিব, ঠিক না। একটা লোগো লেগে আপনি কোনো সময় তার কাছ থেকে 15,000 টাকা চার্জ করতে পারবেন। আপনি থাম্বনেল ডিজাইন করতে আসে, থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হয়, এই জিনিসটা যদি আপনি ওরে না বুঝতে পারেন, সে কখনোই আপনার সাথে ডিল করবে না। কিন্তু আপনি যদি তার একবার বুঝে দিতে পারেন যে ভাই আপনার এটা যদি আপনি আমার থেকে যদি সার্ভিস নেন, একটা থাম্বনেল ডিজাইন এরকম হওয়া উচিত, আর আপনি যদি আমার থেকে সার্ভিস নেন তাহলে আমি এই জিনিসটাই করব, করলে আপনার ইউটিউব চ্যানেল এরকম ভাবে গ্রোথ হবে, এই জিনিসটা যদি আপনি তারা বুঝে দিতে পারেন, তাহলে তো আপনার কাজ হয়ে গেছে, আপনার সেটা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা। মানে এই যে আমরা যে ভয় পাই যে মিটিং করতে হবে, মিটিং করতে হবে, মিটিং করতে হবে, ভাই মিটিং করলে আপনি জেনুইন ক্লায়েন্ট পাবেন, আর নাইলে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা করে গিয়ে খ্যাপে কাম করতে হবে। রেগুলার বেসিসে যদি ক্লায়েন্ট পেতে হয় আপনার মিটিং করতে হবে, সোজা কথা। আমার কথা বুঝতে পারছি। তো মিটিং টিটিং নিয়ে ডরাবেন নি। প্রথম প্রথম একটু ভয় লাগবে, এরপরে ঠিক হয়ে যাবে। একটা জিনিস কি জানেন, আমরা প্রতিটা ক্লায়েন্ট হলে এক কথা বলি, মানে প্রত্যেকটা ক্লায়েন্টের আমরা একই পিস দিই, নতুন কিছুই কই না। জাস্ট আমরা নতুন এতটুকুই বলি যে হ্যাঁ আসলে প্রবলেমটা কোন জায়গায়, আমরা আইডেন্টিফাই করি হ্যাঁ প্রবলেম কোন জায়গায়। মানুষের প্রবলেম দুই জায়গাতে হয়, এক হচ্ছে টাকায় সমস্যা, দুই সময়ের সমস্যা। আপনি টাকার সমস্যা, সময়ের সমস্যা, এই দুটো জিনিসটা আমি সলভ করে দিতে পারেন, সে আপনাদের সার্ভিস নিবে। আমার কথা বুঝতে পারছি, একদম ক্লিয়ার। একটা ক্লায়েন্টের সাথে আপনি কথা বলবেন, ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আপনি আপনার এন্ড থেকে বুঝতে হবে যে আমি আসলে কোন মোটিভে কথা বলতেছি, আমার মোটিভটা বুঝতে হবে। বুঝতে পারছি। ধরেন আপনি আহ, কি সেল করেন, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন সেল করবেন, আর সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন সেল করবেন, আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন সেল করবেন, ওইখানে আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলছেন তখন আপনার বুঝতে হবে যে ক্লায়েন্টের আসলে প্রবলেমটা কোন জায়গায় হয়ে যাচ্ছে, বা সে আসলে কি জানতে চাইছে। প্রথমে তো প্রবলেম থাকে না, টাকা বলার পরে তার প্রবলেম ক্রিয়েট হয়। টাকা বলার আগে আপনি ফুল ডেলিভারি দিবেন, যে আপনি কি করবেন, কেমনে হবে, কি হবে, এটা নিলে কি সুবিধা, না নিলে কি সুবিধা, কি অসুবিধা হইতে পারে, অন্য জায়গা থেকে নিলে কি অসুবিধা হইতে পারে, অন্যরা কিভাবে সার্ভিস দিচ্ছে, এই জিনিসগুলো আপনি কম্পেয়ার করুন। কম্পেয়ার করার পরে সে তো একটা ডিসিশন আসবে যে ভাই প্রাইসটা কত, আপনি প্রাইসটা বললেন, এরপর থেকে আপনি তার মোটিভ বুঝতে হবে যে হ্যাঁ আসলে প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে, আমার যে সার্ভিসটা আমি যে প্রাইসে দিলাম সেই না নেওয়ার কারণটা কি। ঠিক আছে, কারণ তো ওই যে দুইটা বললাম, একটা টাকায় সমস্যা, একটা হচ্ছে সময় সমস্যা।
সমস্যা তো কম হয়, টাকা সমস্যাটা বেশি হয়। তো টাকা সমস্যা বেশি হলে কি করতে পারেন, আপনি তারা কিছু ডিসকাউন্ট অফার করতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা ডিসকাউন্ট করবো না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওরে বুঝাতে পারেন যে কেন ভাই আমি এত টাকা চার্জ করতেছি। আপনি ওই টাকার ভ্যালুটা তারা বুঝাতে হবে যে এই টাকায় আপনি এই জিনিসটা পাচ্ছেন, এই টাকায় আপনার অন্য কোম্পানি এই জিনিসটা দিব না, এই জিনিসটা তারা বুঝাতে হবে। যদি বুঝাতে পারেন তাহলে ক্লোজ করে দিন, আর যদি না বুঝাতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি করতে পারেন, কিছু ডিসকাউন্ট করে দিতে পারেন, ধরেন 20%, 30%, 10% এরকম করে ডিসকাউন্ট করতে পারেন। আমরা বুঝতে পারছি, তখন দেখবেন কাজ পেয়ে যাবেন। কিন্তু ক্লায়েন্ট যখন কমিউনিকেশন করবেন তখন একদম প্রপার ওয়েতে ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে ওর সাথে কথা বলতে হবে, যতটা মানে ওরে যতটা প্রায়োরিটি দেওয়া যায় 100% প্রায়োরিটি তাকে দিতে হবে। মানে আপনি যদি ওরা 100% প্রায়োরিটি দিতে পারেন 100% আপনি কাজ পাবেন, আমি গ্যারান্টি। ঠিক আছে? কারণ এই যে যত রিভিউ দেখবেন আমার পেজের ভিতরে, আমাদের এই পেজের ভিতরে যত রিভিউ আছে সব দেখবেন যে তারা মানে আমাদের কথার উপরে সবাই নির্ভরশীল। আমার এই যে ভিডিওটা শুরু হয়েছে, এর আগে যে ভিডিওটা আসলে এদিকে কেউ ক্যামেরা অন না ছিল, আমরা যতটি ক্যামেরা অন করে ভিডিও মানে নিছি, মানে যতগুলো মিটিং আমরা ভিডিও অন করে কাজ করছি, সবটি মিটিং এ আমরা মানে ক্লায়েন্ট পাইনি। কারণ মনে হয় আমরা চেহারা পছন্দ হয়নি, দেখতেও সুন্দর না, তো ক্লায়েন্টের আমরা পছন্দ হয়নি। এরপর থেকে আমরা যত মিটিং এ সব ক্যামেরা অফ। ঠিক আছে? কারণ আমরা কথা দিয়ে তাদের অ্যাট্রাক্ট করি, আমরা চেহারা দিয়ে অ্যাট্রাক্ট করি না। বা ধরেন তারা আরেকটা জিনিস কি, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বিষয়টা হচ্ছে যে আপনাদের এনভায়রনমেন্টটা আছে। আমরা যতগুলো মিটিং এনভায়রনমেন্ট মানে ক্যামেরা ওপেন করে করছি, একটাতেও আমরা ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। বুঝতে পারছেন? আপনি যখন মনে করেন আমার এক প্রতিটা সার্ভিসের দাম মনে করেন যে 20 থেকে 25,000 টাকা, আমি স্যার যখন বলতেছি 20 থেকে 25,000 টাকা আপনি আমার দেন, তখন সে কিন্তু আমার সবকিছু চিন্তা ভাবনা করে দিব। তার ব্রেন, সে না চাইতেও তার ব্রেন চিন্তা করবো তাই 20-25,000 টাকা ইনকাম করে, এর ব্যাকগ্রাউন্ডেরই অবস্থা কেন। বুঝতে পারছেন? কিন্তু যখন আমি একটা ম্যাকবুক নিয়ে আপনার লগে ডিল করতে যাব, একটা ম্যাকবুক নিলাম, একটা ডিল করতেছি, আপনার সাথে মিটিং করতেছি, আমি ম্যাকবুক দিয়ে ফুল আপনার স্পিচ দিছি, আমার ব্যাকগ্রাউন্ডে মনে করেন একটা লোগো আছে, লাইটিং ফাইটিং করা আছে, আমি 25,000 টাকা জিনিস আমি 30,000, 35,000, 1 লাখ বিক্রি করলে আপনি কিছু করবেন না। তখন আপনি আমার লগে কথা কইতেই একটু চিন্তা ভাবনা করে কথা কইবেন যে হ্যাঁ তো আমারে চার্জ করবো বেশি। বুঝতে পারছেন? কিন্তু ওই জিনিসটা আমরা কেন করি না? আমরা চাইলে কি ম্যাকবুক দিয়ে কাজ করতে পারি না? চাইলে করা যায়, কিন্তু বাংলাদেশের মার্কেটে এটা চলতো না। এটা বাইরের দেশের মার্কেটের লেগে ঠিক আছে, বাইরের দেশের মার্কেটের সাথে কাজ করতে চান আপনার ম্যাকবুক ইউজ করতে হবে, ইয়ারবাডস ইউজ করতে হবে। এগুলো হচ্ছে মানে আপনার এন্ডের জিনিসপত্র, এগুলা দিয়ে আপনি ওরে অ্যাট্রাক্ট করতেছেন, আপনার প্রতি তারা অ্যাট্রাক্ট করাইতেছেন। কিন্তু বাংলাদেশের মার্কেটে যদি আপনি ম্যাকবুক দিয়ে কাম করা শুরু করেন, হ্যাঁ প্রথমে বাবুরে হ্যাঁ তো আমার ডাবাই লাগবে, হ্যাঁ নিজেই ম্যাকবুক ইউজ করে। এই কারণে আমরা চাইলেও আমরা কম্পিউটার ইউজ মানে আমরা আপডেট করি না। কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্টস তারা মিড লেভেলের বিজনেস করে। হ্যাঁ, আমি যদি এসিআই এর সাথে কোনো একটা ডিল করতে যাই তখন আমি ম্যাকবুক ইউজ করব। আমি যদি মনে করেন যে টপ নচ স্বপ্নের সাথে আমি ডিল করতে যাই তখন আমার ম্যাকবুক ইউজ করতে হবে, কারণ তাদের লেভেলটা অন্য লেভেল। কিন্তু আপনি যখন লোয়ার টু মিডল লেভেলের বিজনেসের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ তারা মনে করে যে আরে ম্যাকবুক ইউজ করে মানে হচ্ছে যে কিছু না কিছু, এত আমার অনেক টাকা চার্জ করবো, এরকম হয় না বিষয়টা? আমরা যখন ব্র্যান্ডে যাই তখন আমরা চিন্তা করি যে না আরে এত আমরা দিব সাইজ করে, কারণ হ্যাঁ ব্র্যান্ড ভ্যালু আছে। কিন্তু আপনি এই চিন্তাটা কি সাত্তার বা ধরেন খন্দকার বা ইস্টার্নে গেলে করেন? এই চিন্তাটা যে সে আমার ডিবো ডাবাইয়া, হ্যাঁরাও কিন্তু ডাবাই দেয় আপনাকে, কিন্তু আপনারা বুঝেন তখন ওই জিনিসটা ব্রেনে কাজ করে না। কিন্তু আপনি যখন একটু সেলর ঢুকেন, আরঙে ঢুকেন, রাইজে ঢুকেন বা ধরেন ইনফিনিটে ঢুকেন, তখন কিন্তু আপনার মাথা আরে দিব সে আমার ডাবায়, মানে ডাবায় কিন্তু দোনোজনই, কিন্তু ওই একটা মাথায় থাকে। তো ওই জায়গার ক্ষেত্রে হ্যাঁ ওইটাই। তো ওই জায়গাতে আমরা যখন ধরেন ম্যাকবুক নিয়ে যদি যদি আমরা মিটিং করি সে জায়গাতে কি হয়, মানে এটা আমাদের এক্সপিরিয়েন্স, মানে বাংলাদেশের মার্কেটে ম্যাকবুক দিয়ে যদি আপনি ডিল করতে যান তখন কাম আর ভালো লাগতো না। ঠিক আছে? আবার আপনি ম্যাকবুক নিয়ে মিটিং করতেছেন, আপনি বলতেছেন 15,000 টাকা, ঠিক আছে? তখন আবার তার মাঝে তখন বলছে না এদিকে কোনো ঘাপলা আছে, মানে দুই দিকে এই সমস্যা। আপনি নিয়ে ঢুকলে যদি 50,000 কন হ্যাঁ কাজ করাইবো না, ম্যাকবুক নিয়ে 15,000 বলছেন কেউ ঘাপলা আছে। এর থেকে ভালো কোনো দরকার নেই ভাই, তুমিও যা আমিও তা, ডিল ডিল ওকে। তুমিও উইন্ডোজ ইউজ করো আমিও উইন্ডোজ ইউজ করি। আপনি বুঝতেছেন মানে এইসব জিনিসও আসলে মানুষের সাইকোলজি অ্যাপ্লাই করতে হয়, যে আপনি কি টুলস ইউজ করতেছেন, আপনি কিভাবে কথা বলতেছেন, আপনি কোন ধরনের টুলস ইউজ করতেছেন, এই জিনিসগুলোর উপরেও আপনার ক্লায়েন্ট ডিপেন্ড করে। যেমন আপনি ধরেন আমরা তো ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারি, ফটোশপ ইলাস্ট্রেটর দিয়েও ডিজাইন করতে পারি। এখন একজন আইসে আপনার কাছে আপনার পেজ দেখা, আপনি যদি কোন ভাই আমি ক্যানভা দিয়ে ডিজাইন করে দেবো,
হ্যাঁ দরকার হলো ফটোশপ ইলাস্ট্রেটর, আপনি দিবেন ক্যানভা, হ্যাঁ কি আপনাদের ডিজাইন করে দেবে। ঠিক এটা উল্টাটা ধরেন, তার বাজেট নাই, তার বাজেট 500 টাকা, একটা লোগো ডিজাইন করতে হবে, আপনি কি ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করবেন 500 টাকা ডিজাইন? তখন কি করবেন? ক্যানভা ইউজ করবেন না? জাস্ট পরিস্থিতি আপনি বুঝেন, পরিস্থিতি আপনার সবকিছু চেঞ্জ করে দিয়েছে। একজনের বাজেট আছে, সে ক্যানভা দিয়ে করবে না, সে ফটোশপ ইলাস্ট্রেটর লাগবে। একজনের বাজেট নাই, সে ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করবে না, সে ক্যানভা দিয়ে ডিজাইন করবে। আমার কথা বুঝতে পারছি? তো জাস্ট পরিস্থিতি, মানে ক্লায়েন্টের অবস্থাটা, ক্লায়েন্টের পজিশনিং বুঝতে হবে, সে আসলে কোন পজিশনে আছে। ওই পজিশন বুঝতে পারলে আপনি বুঝে যাবেন। এখন আপনার আসলে আইডেন্টিফাই করতে হবে যে আমি কার সাথে কাজ করব। আপনি যখন একটা বিজনেস গ্রো করাবেন বা বিজনেস শুরু করবেন বা একটা পেজ সেট আপ করবেন, তখন আপনার বুঝতে হবে যে আমি আসলে কার সাথে কাজ করব। আমি কি মিডল লেভেলের বিজনেসের কাজ করব না লোয়ার লেভেলের কাজ করব। আর লোয়ার লেভেল, মিডল লেভেল, ধরুন আমি ডিসাইড করলাম আমি মিডল লেভেলের কাজ করব। এন্ড মিডল লেভেলে বুঝতে হবে মিডল লেভেলের কাছে কত টাকা আছে, তারা ডিজাইনের জন্য কত টাকা খরচ করতে চায়, এই জিনিস নিয়ে আপনার রিসার্চ করতে হবে। আপার লেভেল তো করার লাভ নাই, কারণ আপার লেভেল অলরেডি ডিজাইনার হায়ার করে বসেছে, তারা বড় বড় কোম্পানির ডিজাইনার হায়ার করে বসে আছে না, তারা তো আপনার দরকার নাই তারা। আপনি কাজ করবেন হচ্ছে মিডল বা লোয়ার, চেষ্টা করবেন মিডল, মিডল যে ইয়ার আছে ওটাতে কাজ করার। মিডল থেকে এরপর আস্তে 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 আপনার যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি আপার লেভেলে কাজ করা শুরু করবেন। মিডলে কাজ করলে সুবিধা কি, লোয়ারেও কাজ করা যায়, উপরেও কাজ করা যায়, কিন্তু লোয়ার লেভেলে কাজ করলে মিডলে কাজ করা যায় না। কারণ লোয়ারের যে কাজগুলো হয় ওইটা তো কোয়ালিটি কাজ হয়, মিডলে আপনার কোয়ালিটি, মোটামুটি কোয়ালিটির কাজ হয়, আর উপরে তো কোয়ালিটির কাজ এমনি স্বাভাবিক বিষয় আপার লেভেল। ওই জায়গাগুলোর ভিতরে আপনার কাজ করতে হবে, বুঝতে হবে, ক্লায়েন্টের মাইন্ড বুঝতে হবে। সোজা কথা হচ্ছে আপনি যতই ডিজাইন করেন, যত কিছুই করেন, মার্কেটিংটা শিখতে হবে। মার্কেটিং আর সেলস, আপনার কিছু যদি পারেন আর না পারেন দুনিয়াতে, আপনার একটা প্রপার স্কিল থাকতে হবে, ওই স্কিলটা কেমনে বেচতে হয় এই সেলস স্কিল থাকতে হবে, আর ক্লায়েন্টের সাইকোলজি বোঝার ক্ষমতা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি পারেন, আপনি যে কোনো জিনিস বেচে দিতে পারবেন। বুঝতে পারছি? আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্ট ওপেনিং, ক্লায়েন্ট কমিউনিকেশন ওপেনিং। ক্লায়েন্ট কমিউনিকেশন ওপেনিং যদি আপনার নড়বড়ে হয়, মানে র‍্যান্ডম একটা টপিক লয়ে যদি আপনার ওপেনিং হয়, তখন কিন্তু আপনার এই ডিলটা ক্লোজ করা কষ্ট হয়ে যায়। ধরেন আপনার সাথে একটা ক্লায়েন্ট মিটিং করতে আসছে, সে হুট করে অন্য একটা টপিক নিয়ে কথা বলা শুরু করছে, আপনি কথা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা কর একটা পর্যায়ে গিয়ে আপনি বলেন যে ভাই আমরা তো বা স্যার আমরা তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের এজেন্ডাটা এটা, আমরা আসি, আমরা এই জিনিসটা নিয়ে কথা বললে মনে হয় ভালো হয়। আপনি তখন তারা ডাইভার্ট করে দেন। কিছু ক্লায়েন্ট আছে খুব চালাক, হেরা কি করে র্যান্ডম একটা টপিক শুরু করে আপনার থেকে ইনফরমেশন গ্যাদার করে কইরে হাতে নাই, হাতে ফুট, হ্যাঁ কাজ করাবো আপনাদের দিয়ে। কিন্তু আপনারা যে কি বুঝতে হবো যে হ্যাঁ মোটিভটা কি, হ্যাঁ যখন র্যান্ডম একটা টপিক শুরু করবো ওরে আপনার ট্র্যাকে নিয়ে আসতে হবে, ট্র্যাকে আনবেন, আনার পরে সুন্দর করে আপনার পিচটা দিবেন, দেওয়ার পরে প্রাইজিংটা বলবেন, প্রাইজিং বলে তাকে লক করে দিতে হবে। মানে হ্যাঁ আপনারা কি লক করবো, আপনি ওরা লক করে দিতে হবে। বুঝতে পারছি বিষয়টা? তো ওইসব জায়গা থেকে ক্লায়েন্টের সাথে কোনো সময় র্যান্ডম কথাবার্তা করা যাবে। আর র্যান্ডম কথাবার্তা বলতে আমি কি বুঝাইতেছি, যেমন আমাদের সাথে অনেক সময় ক্লায়েন্টরা আসে, আসার পরে তারা মনে করেন আইসে ফেসবুক অ্যাড করাইতে, এরা আয়া মনে করেন যে দুনিয়ার যত ইনফরমেশন আছে, রাজনৈতিক আলাপ, ধর্মীয় আলাপ, প্রেম সম্পর্কিত আলাপ যা আছে সব আমরা লয় করি, ঠিক আছে? তো এই যে আলাপগুলো করতেছে, আমরাও কিন্তু তার লগে আলাপ করি, কেন করি? এইসব আপনার কাজের বাইরের কথা যখন আপনি ক্লায়েন্টের সাথে বলবেন, তখন ওর লগে একটা বন্ডিং ক্রিয়েট হবে। বন্ডিং যখন ক্রিয়েট হবে, সে আর অন্য ক্লায়েন্টের অন্য কোনো কারোর কাছে যাবে না, আপনার এই কাছে দিবে। আমার কথা বুঝতে পারছি? ক্লায়েন্ট সাথে বন্ডিং করবেন, কিন্তু ওই যে ট্রিক্স খেলে যেসব ক্লায়েন্ট, হেরার লাগে আপনার ট্রিক্স খেলতে হবে। আপনার বুঝতে হবে যে এই ক্লায়েন্ট আমার লগে ট্রিক্স খেলতেছে, আমি ওর লগে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আমার কথাটা ক্লিয়ার? আপনি বুঝতেছেন আমার কথা? আচ্ছা, এরপর জিনিস চেষ্টা করবেন ক্লায়েন্টের যত বেশি কোশ্চেন করা যায়, ক্লায়েন্টের চেষ্টা করবেন যে 7-8টা কোশ্চেন করবেন, মানে ওর বিজনেস সম্পর্কে। আপনি একটা সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি একটা মানুষের বুঝতে পারেন, তখন আপনার ওই প্রতিটা ওই মানুষটা আপনার প্রতি উইক হয়ে যাবে। আপনি কি করবেন, ক্লায়েন্টের কোশ্চেন করবেন, আচ্ছা ভাই লোগো ডিজাইন করবেন, কেমন লোগো ডিজাইন করবেন, আপনার বিজনেসটা কেমন আমারে বলেন, কারণ আপনার বিজনেস না আপনি লোগোটা ডিজাইন করতে পারবেন না। আপনার বিজনেসের মোটিভটা কেমন, ইন ফিউচার আপনি বিজনেসটা কই দিতে চান, কারণ লোগোটা আপনার অনেক বছর পর্যন্ত থাকবে, তো ওই জিনিসটা বুঝতে হবে যে আপনার লং টার্মে কিরকম প্ল্যানিং আছে। মানে ওরে আপনি যত ডিপ ইনসাইডে নিতে পারেন, মানে এমন ভাবে নিতে হবে যে সে এরকম চিন্তাই করে নাই, বুঝতে পারছেন? ওর বিজনেসটা ওই চিন্তাই করে নাই, কিন্তু আপনি এরকম ওরে চিন্তা করাইতেছেন। ওইরকম স্টেজে যখন না তারা নিয়ে যাবেন, তখন দেখবেন সে অটোমেটিক আপনার ওই কনভিন্সড হয়ে যাচ্ছে। আরেকটা সাইকোলজিক্যাল থট হচ্ছে, আপনি অনেক ক্লায়েন্টের 7 থেকে 9টা কোশ্চেন করেন, ওই ক্লায়েন্ট আর আপনার কাছ থেকে যাবেন, কি লেগে যাবে না জানেন?
কারণ এই সেম উত্তরটি আরেকজনের কাছে যায় দিতে হবে। একটা মানুষ তো বারবার একই উত্তর দিতে পছন্দ করে না। তা আপনি যখন 7-8টা বা 9-10টা কোশ্চেন করে ফেলছেন তার সাথে আপনি ভালো একটা বন্ডিং ক্রিয়েট করে ফেলছেন, তখন দেখবেন অটোমেটিক সে আপনার কাছে কাজ দিতেছে। এগুলো হচ্ছে কাজ নেওয়ার ট্রিক্স। বুঝতে পারছি? মানে একদম জেনুইন ট্রিক্স। এটা আপনি যে কোনো সেলসে এপ্লাই করতে পারেন। আমি আপনার বহুত 2 নাম্বারের ট্রিক্স শিখাইতে পারি, কোনো লাভ নেই এই শিখে। ওই 2 নাম্বারের ট্রিক্স শিখে লাভ নেই। আপনি জেনুইন শিখেন, আপনি কোর্সও সেল করতে পারবেন, আপনি সার্ভিসও সেল করতে পারবেন, আপনি যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্টও সেল করতে পারবেন এইসব জিনিস এপ্লাই করে। বুঝতে পারছি? তো ওই জিনিসগুলা মেইনটেইন করবেন। আর পেজের ক্ষেত্রে যে বিষয়টা আছে, যত বেশি পোস্ট করতে পারবেন তত বেশি দেখবেন যে আপনার এনগেজমেন্ট বাড়তেছে। আর ক্লায়েন্টের মিটিং, ক্লায়েন্টের যেসব মিটিং গুলো হবে বা ক্লায়েন্টের সাথে যেসব কমিউনিকেশন হবে, ক্লায়েন্টের থেকে আপনি যে টাকাটা তো এই আর পাইতেছেন কি। ওই টাকার আর স্ক্রিনশটটাও নিয়ে কাজের রাখবেন। মানে ধরেন বিকাশে টাকা এসে আপনার ওই বিকাশের স্ক্রিনশট নিয়ে সব নাম্বার টাম্বার রিমুভ করবেন, জাস্ট টাকাটা লেখা, টাকাটা ওপেন রাখবেন, রেখে পোস্ট করে দিবেন, আলহামদুলিল্লাহ আমরা পোস্ট করে দিবেন, শেষ কাহিনী। এবার দেখবেন যে ওই দেখে মানুষ আপনার কাজ দিবে। বুঝতে পারছি? একটা জিনিস মনে রাখবেন, টাকা টাকা আন, মানে টাকায় টাকা আসে। আবার টাকা মার্কেটে ফালাবেন, ওই টাকা দিয়ে টাকা উঠে আনতে পারবেন। আর যদি টাকা ফালাতে না চান তাহলে আউটরিচ করতে হবে। গত ক্লাসটা আমরা যেমন করেছি আউটরিচ দেখাইছি না? মানে লিঙ্কডইন এর মাধ্যমে আউটরিচ করবেন, ফেসবুকে আউটরিচ করবেন, ইনস্টাগ্রামে আউটরিচ করবেন। এগুলোতে আউটরিচ করে আপনি কাজ করবেন। আর আপনি ধরেন ইনস্টাগ্রামে আউটরিচ করলেন বা ফেসবুকে আউটরিচ করলেন, তারও তো একটা পোর্টফোলিও দেখাইতে হবে। বা ধরেন লিঙ্কডইনে সরি ইউটিউবে আপনি থাম্বনেল ডিজাইনের প্র্যাকটিস বা কাজ নেওয়ার চেষ্টা করলেন, তখন আপনি কি করবেন? আপনি একটা চ্যানেল ধরবেন, কিছু চ্যানেল খুঁজে বাইর করবেন প্রথমে যে এইগুলার থাম্বনেল ভালো না, এই থাম্বনেল থেকে আমি বেটার থাম্বনেল ডিজাইন করতে পারবো। আপনি ওই দিক থেকে যে কোনো একটা ডিজাইন পিক করবেন। মানে ওই যে পেজটা যে চ্যানেলটা বাইর করছেন ওইটা যে কোনো একটা ভিডিও নিবেন, ওইটার একটা থাম্বনেল আপনি ডিজাইন করবেন। ওর ডিজাইন দিয়ে আপনি করবেন কিন্তু আরো সুন্দর করে করবেন। ওইটা ওরা সুন্দর করে ওই যে চ্যানেল আছে ওই চ্যানেলে একটা মেইল থাকবে, ওই মেইল অ্যাকাউন্টে মেইল করে দিবেন, দিস ইজ মাই ওয়ার্ক, আপনি এটা সুন্দর করে আরো ডিজাইন করছেন, তুমি যদি চাও আমার সাথে তোমার ফ্রি টাইমে তুমি আমার লাগে একটা মিটিং করতে পারো। সুন্দর করে আপনি লিখবেন যে আপনার যে বিষয়টা, যে আপনি কেন এই জিনিসটা করছেন, আপনার থেকে ওই যে জিনিসটা বললাম কনসিডার করাবেন, কনসিডার করে এরপরে তার ডিসিশন নেওয়ারটা ট্রাই করবেন, একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন যে তুমি ফ্রি টাইমে তুমি আমার সাথে একটা মিটিং করতে পারো। ঠিক আছে? এরপর আপনার কাজ যখন সে পছন্দ করবে সে অটোমেটিক আপনার রিপ্লাই করবে। রিপ্লাই করলে ওই রিপ্লাইয়ের ভিতরে দেখবেন একটা অর্ডার পাই যেতে পারে। কিন্তু আপনার সবসময় ব্রেইনে থাকতে হবে যে আমার এই কাজ নিতে হবে। বুঝতে পারছি? কাজটা নিতে হবে এই মোটিভটা থাকতে হবে। যদি কাজ নিতে হবে এই মোটিভ না থাকে আপনি কাজ নিতে পারবেন না, এটা সিওর। আমার কথা বুঝতে পারছি? অনেক সময় মোটিভ থাকলেও আপনি কাজ নিতে পারবেন না। ওইটা নিয়ে ডিপ্রেশন করার কিছু নাই। সেলস ইজ অল অ্যাবাউট রিজেকশন। আপনি রিজেকশন খাইতে 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 দেখা যাবে 15টা রিজেকশন খেয়ে একটা কাজ হয়েছে। কিন্তু একটা কাজ তো আপনি পাইবেন। এবং ওই একটা কাজই দেখা যাবে 15টা কাজের সমান, 15টা কাজের সমান হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? তো শুরুটা আপনি করতে পারেন ফাইবারে, যদি আপনি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা রিকমেন্ডেশন থাকবে যে আপনারা ইন্টারন্যাশনালি রিচ করার চেষ্টা করেন। ইন্টারন্যাশনালি যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোতে আপনারা খুঁজে খুঁজে ফাইন্ড আউট করেন যে আপনাদের আসলে মানে তাদের প্রবলেমটা কোন জায়গায়। ট্রাভেল দেখে সার্চ করেন, ট্রাভেল রিলেটেড যে চ্যানেলগুলো আসতেছে ওইগুলোতে ঢুকে ঢুকে দেখেন যে ডিজাইনের কি অবস্থা। যদি খারাপ হয় গুড, আপনার লেখা ভালো জিনিস। ডিজাইন একটা ভিডিও নেন, ভিডিওতে কি বলছে শুনেন, ওকে এরকম জিনিস বলছে, এবার হুক পয়েন্ট অ্যাড করেন। ডিজাইন কেমনে করতে জানেন না আপনারা? মানে ক্লিক বেট ডিজাইন কেমনে করতে এইসব জিনিস জানেন না? ওই ক্লিক বেট ডিজাইন কিছু করবেন, কিছু প্রপার ডিজাইন করবেন, কিছু তার ভিডিওর সাথে কানেক্টেড এরকম কিছু ডিজাইন করবেন। ভিডিও থেকে কিছু ফুটেজ নিছেন, ফুটেজ থেকে তার ছবি নিছেন, ওই ইমেজ দিয়ে আপনি তার থাম্বনেলটা ডিজাইন করেন। ডিজাইন করে তার কিছু ডিজাইন পাঠান যে ভাই তোমার জন্য আমি এই ডিজাইনটা করছি বা স্যার আপনার জন্য এই ডিজাইনটা করছি। এরকম এরকম মানে কথাবার্তা সুন্দর করে লেখা দেন, বা আপনি চ্যাট জিপিটিতে যাবে বলেন যে আমি অমুক ক্লায়েন্টের জন্য থাম্বনেলের একটা আউটরিচ করতে চাই, তুমি আমার একটা ইয়া লেখা দাও, কোল্ড ইমেল লেখা দাও। দেখবেন যে সে একটা সুন্দর করে কোল্ড ইমেল লিখে দিয়েছে। লিখে দিয়ে কপি করে নিয়ে মারিয়ে দিয়েন না, পড়বেন, যে জায়গাগুলো চেঞ্জ করা দরকার আছে, যেগুলো টিউনিং করা চেঞ্জ করা দরকার আছে ওইগুলো চেঞ্জ করবেন। বুঝতে পারছে? চেঞ্জ করে সুন্দর করে বসাবেন, ইমেজগুলো দিবেন, মেলটা পাঠিয়ে দেন। এরকম রেগুলার 20-25 জনের মেল পাঠান, দেখবেন যে আপনার রিপ্লাই মাস শেষে দেখবেন যে অন্তত 4-5 জনের আপনি রিপ্লাই পাবেন। 4-5 জনের যদি মনে করেন 12-13টা করে থাম্বনেল ডিজাইন পান আপনি, আপনার মাথা খারাপ হয়ে যাবে ডিজাইন করতে করতে। বুঝতে পারছেন? তো এর আগে কিছু প্রাইজিং সেট করে নিন। মানে আশেপাশে মার্কেটে কেমন প্রাইস নেয়, প্রাইস সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন। যেমন ধরেন আপনি $20 ডিজাইন করতে পারেন, $100 আপনি থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো আপনি আসলে কত ডলার নেবেন এটা আপনার ডিপেন্ড করে। আর মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেট প্লেসে প্রাইস বেশি রাখা যায়। বুঝতে পারছি? এটা ক্লিয়ার? তো যে ট্রিক্সটি বলা হয়েছে এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার একদম?
আর এদিকে আপনারা যদি এরকম পেজ করে যদি মনে করেন একজনে করেন তাহলে তো কোনো সমস্যা নাই, যা ইনকাম করবেন সব আপনার। আর যদি মনে করেন একাধিক মানুষের কাজ করেন তখন তো আবার পার্টনারশিপে যাইতে হবে। ধরেন আপনারা দুইজন মিলে একটা পেজ খুললেন, তখন আপনারা 50-50 বন্টন নেব, মানে লাভ হইলেও 50-50, লস হইলেও 50-50, তাই না? তো ওইরকম করে তো আপনারা বন্টনটা করবেন। আর যদি একাধিক মানুষ থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, 3 ভাগ করতে হবে। আর 3 ভাগের ভিতরেও ফ্যাক্টর আছে, যদি কেউ বেশি কাজ করে তাহলে তার পার্সেন্টেজ বেশি, যদি কেউ কম কাজ করে তার পার্সেন্টেজ কম। আবার কেউ আছে পার্সেন্টেজও থাকবে বেতনও থাকবে, দুই দিকেই থাকবে সে। তো ওইগুলো একটু ফ্যাক্টর করতে হবে, এগুলো আপনারা বসবেন, বইসা সুন্দর করে ডিসকাস করে প্ল্যানিং করে বাইর করে নিতে হবে যে কেমনে আপনারা বন্টন করবেন, এমন ভাবে করবেন যাতে কোনো সমস্যা না হয়। এরপর আরেকটা ফ্যাক্টর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আপনার ইনিশিয়াল একটা ইনভেস্টমেন্ট লাগে, ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট লাগবে, বড় নিলে বড় লাগবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু পেজ শুরু করতে গেলে আপনি ছোটখাটো ইনভেস্টমেন্ট মানে 4-5 হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই, বা 5-6 হাজার টাকা দিলেও কাজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার এখানে যে টাকাটা ইনকাম করলেন ওইটা আবার আপনার সাইকেল করতে হবে, এদিক থেকে সব উড়ে লিয়ে গেলে তখন আবার কাজ হবে। তো আপনার এই টাকাটা আবার ফালাইতে হবে, ফালাইয়া মনে করেন 80,000 টাকা ইনকাম করছেন মাসে, এবার 80,000 টাকার ভিতরে ধরেন 5-10 হাজার টাকা আপনারা নেন চা পানি খাওয়ার লেগে, 3-4 জন যাই আছেন 10-10 করে নিয়ে যেতে পারেন, 30,000, বাকি থাকবে 50,000। এই 50,000 আবার কি করতে হবে, মার্কেটে ডালতে হবে। এই 50,000 টাকা ফালাইলে দেখবেন যে ওই যে ট্রিক্স অ্যাপ্লাই করতেছেন ওই ট্রিক্সে দেখবেন যে আবার 1 লাখ 1.5 লাখ টাকা বের করতেছেন, তখন এই দিক থেকে আবার টাকা নেন, এবার আবার এটা ফালান আবার ওঠান, মানে টাকারে সাইকেল করতে হবে। টাকার যত বেশি সাইকেল করবেন তত বেশি দেখবেন যে আপনার এজেন্সিটা গ্রো করতেছে। আমার কথা বুঝতে পারছি। আর আমি যে জিনিসগুলো অ্যাপ্লাই করছি এগুলো হচ্ছে পুরোপুরি আমাদের এন্ডের থেকে বলছি, আমাদের জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করছি। হইতে পারে আমি যেটা অ্যাপ্লাই করছি এটা আপনার কাছে কাজ করবে না, আপনার নিজের ফর্মুলাটা নিজের বাইর করে নিতে হবে যে আপনার কোন জিনিসটা কাজ করতেছে, এটা রিসার্চ করে আপনার বাইর করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, হাল ছাড়া দিয়েন না, হাল ছাড়া দিলে কাজ পাবেন না। মানে হইতেছে না সমস্যা নাই, এটা এই ট্রিক্সটা কাজ করতেছেন আরেকটা করি, আরেকটা করতেছেন আরেকটা করি, আরেকটা করতেছেন আরেকটা করি। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেন যে কেমনে ক্লায়েন্ট পাওয়া যায়, কেমনে কি করা যায় না করা যায়, এগুলোর ক্লায়েন্টের ভিডিও দেখবেন, দেখবেন যে প্রচুর পরিমাণে আপনি আউটরিচের প্ল্যান পাবেন, বা ধরেন এরকম বা এজেন্সি ক্রিয়েশনের প্ল্যান পাবেন। তখন ওইগুলো দেখতে 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 দেখবেন যে ব্রেন অটোমেটিক কাজ করা শুরু করবো। মানে মেইন জিনিস হচ্ছে ইনপুট যদি ব্রেনে থাকে, সে মনে করেন যে মনে করেন আপনি 50টা ভিডিও দেখছেন, 50টা ভিডিও থেকে সে দেখবেন যে কানেক্ট করে 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 একটা লাগে আরেকটা কানেক্ট করে নতুন একটা আইডিয়া জেনারেট করে দেয় ব্রেন। তো আপনার প্রচুর পরিমাণ ভালো কন্টেন্ট কনজিউম করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার কাজ হয়ে গেছে। আমাদের বুঝাতে পারছি? সত্যি আপনার সে কোন সময় মাউসে ক্লিক করতেছেন। লিঙ্কডইনটা লিঙ্কডইনে কি হয়েছে, লিঙ্কডইনে রিচ আউটটা দেখাই দিই, আপনি যেহেতু গত ক্লাসটা করেন নাই। সুন্দর কি আছে, সুন্দর তো কিছু নাই। আচ্ছা লিঙ্কডইন তো ওপেন হয় না, নেটওয়ার্ক তো ডিস্টার্ব করতেছে। লিঙ্কডইনের মেইন বিষয়টা হচ্ছে কি আপনার আসলে মানে লিঙ্কডইনে যখন আপনি কাজ করবেন ওইদিকে আপনার কার সাথে কাজ করবেন এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। নট অনলি লিঙ্কডইন, আপনি যে পেজ করতেছেন ওই পেজের ক্ষেত্রে আপনি কাদের সাথে কাজ করবেন এটার আগে ফাইন্ড আউট করতে হবে। যেমন আপনি কি রেস্টুরেন্ট বিজনেস নিয়ে কাজ করবেন, আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন, আপনি ই কমার্স নিয়ে কাজ করবেন, আপনি কি নিয়ে কাজ করবেন এটা আপনার ফাইন্ড আউট করতে হবে। প্রথমে ফাইন্ড আউট করেন যে আপনি কি নিয়ে কাজ করবেন, এরপর ওই যে ইন্ডাস্ট্রি আছে ওই ইন্ডাস্ট্রির মানুষকে খুঁজে বের করেন যে এই সার্ভিসটা আমি কাদেরকে সেল করতে পারি। ওই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা কিন্তু সেল করবেন নাকি, নাকি যে ই কমার্সে কাজ করে তারা আপনি রিয়েল এস্টেট ডিজাইন সেল করতে পারবেন। রিয়েল এস্টেট সেল করতে হবে, ই কমার্স সেল করতে হবে। তো আপনার লিঙ্কডইনে আসেন, আইয়া সার্চ করেন রিয়েল এস্টেট ইন ইউএসএ, আইতাছে আই করছে। ধরেন আপনি লেখেন যে রিয়েল এস্টেট, কারণ ইউএসএ তে আপনি ক্লায়েন্ট গুলো চাইতেছেন আপনি। এদিকে তো আমরা এদিকে কিওয়ার্ড লিখে দিয়েছি, আপনি যদি চান যে এদিকে কিওয়ার্ড লিখবেন না, আপনি এদিকে এই জায়গাতে এই যে ফিল্টার গুলো আছে এই ফিল্টার গুলো ইউজ করতে পারেন। যেমন আপনি যদি চান যে জব পোস্ট, আপনি চান যে রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেট ইন ইউএসএ, আপনি রিয়েল এস্টেট বিজনেসের কাজ করতে চান, জব করতে চান ইউএসএ মার্কেটে, তখন আপনি জবে ক্লিক করবেন। জবে ক্লিক করলে দেখবেন যে আপনার জব রিলেটেড যেটি আছে মানে রিয়েল এস্টেট সেলস এজেন্ট,
এটি সব ইউএস এর দেখবেন, সবগুলো ইউএস এর জবগুলো সামনের দিকে আসা বলবে, ঠিক আছে। এরপরে ধরেন আপনি দেখে কি করতে পারেন, এটা আপনার দরকার নাই, জব রেপ দরকার নাই, আপনি পিপল সার্চ করেন, মানে আমার দরকার মানুষ, যে ইউএস এর কারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। তো পিপল যদি ফিল্টার করেন তখন দেখবেন যে পিপল সামনে আসা শুরু করবে। যেমন রিয়েল এস্টেট কি ট্রান্স বুঝিনি, অল দিছিলাম, পিপল দিছিলাম মনে হয়। অলই দিছিলাম মনে হয়, হ্যাঁ অল দিছিলাম। হ্যাঁ, এদিকে আপনার রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে তাদের ইনফরমেশন গুলো এসে পড়ছে। এখন কাহিনী হচ্ছে আপনি যাদের কানেক্ট পাঠাইতে পারবেন, কিন্তু আপনি এদিক থেকে সবারই মেসেজ পাঠাতে পারবেন না, কোল্ড মেসেজ সবারই পাঠাতে পারবেন না। তো আপনি কি করতে পারেন, ওদের নাম গুলো নিতে পারেন বা ইউজার নেম গুলো নিতে পারেন, নিয়ে আপনি ফেসবুকে সার্চ করে দেখতে পারেন, ইনস্টাগ্রামে সার্চ করে দেখতে পারেন যে তাদের অ্যাকাউন্ট গুলো আছে কিনা। যদি অ্যাকাউন্ট গুলো থাকে, আপনার লিঙ্কডইন দিয়ে তারা মেসেজ পাঠাতে পারতেছেন না, কিন্তু ইনস্টাগ্রাম দিয়ে তারা মেসেজ পাঠাতে পারবেন, ফেসবুক দিয়ে তারা মেসেজ পাঠাতে পারবেন, মেইল পাইলে মেইল তো করতে পারবেন। তো ওই জিনিসগুলোর আগে একটা গুগল শিটে উঠাবেন, গুগল শিটের ভিতরে উঠাইয়া ধরেন রিয়েল এস্টেট কোম্পানির নাম দিলেন, ধরেন আপনার ওই 100 জনের নাম বের করবেন, উপরে লিখবেন রিয়েল এস্টেট ক্লায়েন্টস বা রিয়েল এস্টেট প্রসপেক্টস, এরকম লিখলেন, লেখা সিরিয়ালে সবার নামগুলো দিলেন, তার ওয়েব লিঙ্ক দিলেন বা তার প্রোফাইল লিঙ্ক দিলেন, তার ইনস্টাগ্রাম লিঙ্ক দিলেন, তার ইমেল অ্যাড্রেসটা নিলেন, ঠিক আছে। এরপর ওই ইমেল অ্যাড্রেস ধরে ধরে তার ইমেল কোল্ড ইমেল পাঠান, তার ইনস্টাগ্রাম ধরে তার ইনস্টাগ্রামে মেসেজ পাঠান, তার ফেসবুক ধরে তার ফেসবুকে মেসেজ পাঠান, যারা যে জায়গাতে রিচ আউট করতে পারেন। আর যদি লিঙ্কডইন দিয়ে তারা মেসেজ পাঠাতে পারেন, ডাইরেক্ট লিঙ্কডইন দিয়ে মেসেজ পাঠান। কথা বুঝতে পারছি, কিন্তু আপনার এটা রেগুলার বেসিস করতে হবে, মানে একদিনও আপনি বন্ধ করতে পারবেন না। আপনি একদিনে বন্ধ করে দেন, তাহলে দেখবেন যে এরপর দিন আর কাজ করতে মন চাইবে, কারণ এই কাজটা একটু কমপ্লেক্স কাজ, একটু শক্তি বেশি খরচ হয়, একটু সময় ব্যয় করতে হয়, কিন্তু আপনি যে সময়টা ব্যয় করবেন ওই সময়টা দেখবেন যে একদম মানে টাকা হয়ে ফেরত দিবে। বুঝতে পারছি বিষয়টা। তো ওই সময়টা আপনার দিতে হবে। লিঙ্কডইনের মেইন জিনিসটা হচ্ছে যে লিঙ্কডইনে প্রচুর পরিমাণে আপনার ক্লায়েন্ট আছে, কিন্তু মানে মানুষ রিচ করে না, এই কারণে ক্লায়েন্ট গুলারে তারা কি করতে পারে না, গ্র্যাব করতে পারে না। তো ওই জায়গা থেকে চেষ্টা করুন যত বেশি ক্লায়েন্টরে অ্যাপ্রোচ করা যায়। এটা শুধু লিঙ্কডইনে করতে হবে এরকম না, আপনি বাংলাদেশে আপনার আশেপাশে যারা আছে তারাও করতে হবে। যেমন ধরেন কুমিল্লাতে, আপনার সবাই তো কুমিল্লাতে থাকেন নাকি, কুমিল্লাতে রেস্টুরেন্ট আছে না, কুমিল্লাতে ধরেন বিভিন্ন ধরনের দোকান টোকান আছে, কাপড়ের দোকান আছে, আপনি হেরার লগে যায় কথাবার্তা কোন যে ভাই আপনার বিজনেসের কি অবস্থা, আপনার পেজ টেস্ট করে দেয় আপনার, এটাও করার দরকার নেই, কিছু ভিজিটিং কার্ড বানান, ভিজিটিং কার্ড দিয়ে আয় করেন। বুঝতে পারছি। এরপরে দেখবেন যে এটি অটোমেটিক কাজ পাবেন। এরপরে ধরেন বাংলা কুমিল্লাতে আর কি কি সার্ভিস দিতে পারেন আপনারা, ডিজাইনার সোশ্যাল মিডিয়া ডিজাইন দিতে পারেন, থাম্বনেল ডিজাইন গুলো তো আপনি সারা বাংলাদেশে দিতে পারেন। কুমিল্লা বেসিসে যদি টার্গেট করতে চান তাহলে এরকম করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন, কি করবেন, ধরেন হসপিটাল ইন কুমিল্লা, হসপিটাল ইন কুমিল্লা, যার গুগল ম্যাপের একটা লিস্ট এসে পড়বে এদিকে, দেন হসপিটাল ইন কুমিল্লা দেওয়াতে গুগল ম্যাপের একটা লিস্ট আসছে। এবারে যে এটা আমরা বলি যে গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে, এই গুগল বিজনেস প্রোফাইলে সব ইনফরমেশন থাকে একটা কোম্পানির, মানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার বাপের নাম, তার মায়ের নাম, তার কি হয়েছে না হয়েছে, কবে হয়েছে, কি আছে, রিভিউ, গুড ব্যাড, সব এদিকে থাকবে। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার ডাটা বের করার এটা। আপনি এরকম করতে পারেন, এরকম ডাটা স্ক্র্যাপার ইউজ করতে পারেন এদিক থেকে। এটা কি করে, আপনার ডাটা গুলো ফিল্টার করে দিয়ে দেয়, যেমন কাজ করে না ঠিকঠাক করে। এটা কয়দিন ধরে দেখতেছি একটু ঝামেলা করতেছে। এরকম ডাটা স্ক্র্যাপার ইউজ করতে পারেন বা অন্য কোনো ধরনের ডাটা স্ক্র্যাপার ইউজ করতে পারেন। ডাটা স্ক্র্যাপার ইউজ করলে কি হবে, আপনার পুরো ডাটা রাইজ পেজেস স্ক্র্যাপিং 1, রো সিলেক্টেড 7, রো লাস্ট সেলস 7টা, ওয়ার্কিং টাইম 9। এটা যদি সিএসভি তে ফাইল ডাউনলোড দেন দেখবেন যে আপনার পুরো যে ডাটাটি আছে সব হচ্ছে সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে গেছে। কারণ আমার তো ইয়া নেই, কি জানি বলে, শিট নাই বা এক্সেল নাই, এক্সেল থাকলে এই জিনিসটা সুন্দর করে দেখতে পারতেন। এটা ওপেন করে কিছু আছে কিনা, কিছু নাই।
কারণ সেই ডাটাগুলো ঠিক করে তুলে নিই। এরকম একটা ডাটা স্ক্র্যাপার, গুগলে গিয়ে সার্চ করবেন, গুগলের গিয়ে যদি ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ করেন, ডাটা স্ক্র্যাপার আচ্ছা, এই কিছু হয়েছে নি নেটওয়ার্কের এরকম স্লো কার, ও বৃষ্টি, রাইট। আচ্ছা, এরকম একটা ডাটা স্ক্র্যাপার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? নিয়ে যদি ডাটা স্ক্র্যাপার ইনস্টল করতেও না চান তাহলেও কোনো সমস্যা নেই, আপনি ম্যানুয়ালি খুঁজে খুঁজে বাইর করেন, ডাটা স্ক্র্যাপার দিয়ে মনে করেন যে ইজিলি বাইর করে ফেলতে পারবেন। যেমন এদিকে আপনি যদি ক্লিক করেন, এটার নামের উপর যদি ক্লিক করেন, এটা তো এটা অন হয়ে রয়েছে, সব এক লগে এটা যদি আমি অন করি, এই যে দেখেন আসছে জেনারেল হসপিটাল, দেন ফোন নাম্বার আছে, আপনি ওরা ফোন দিয়ে বলতে পারেন যে এর আগে তারা ফোন দেওয়া, তার রিচ আউট করার আগে তার যত সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে না সবগুলোর আগে চেক করবেন যে কোন জায়গাতে আপনি কি কি কাজ করতে পারেন। এবার তারা ফোন দেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক বলতেছি, অমুক এজেন্সি থেকে, আপনার এজেন্সির নাম বলেন, বলার পরে বলতে পারেন যে আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখলাম, ওইখানে আপনার ডিজাইন করার অনেক মানে স্কোপ আছে বা কাজ করার স্কোপ আছে, আপনি যদি চান সেক্ষেত্রে আমরা আপনার সাথে আপনার জন্য কাজ করতে পারি, ঠিক আছে? তো ওনারা যখন আপনি বলবেন, প্রতিটা হসপিটালে কি দরকার, একটা অ্যাওয়ারনেস করা দরকার, দেখবেন সবাই এখন মোটামুটি অনলাইনে তারা অ্যাড চালায়। তো ওই জায়গা থেকে আপনার তাদের একটা পার্মানেন্ট ডিজাইনার লাগে, আর হসপিটালের ডিজাইনার লাগে, আপনি হসপিটালে গেলে ডিজাইনার ডিজাইন, ওই অমুক জায়গাতে অমুক ডাক্তারের ডিজাইন, তমুক জায়গাতে তমুক ডাক্তারের ডিজাইন, ব্যানার ডিজাইন, ডাক্তারের রুমে ঢুকতে গেলে ডাক্তারের পরিচিতি দিয়ে একটা ডিজাইন করা থাকে, তো এইসব ডিজাইনাররা করতেছে না, তারা কোন দিক থেকে ডিজাইন করতেছে, এই যে নিউ মার্কেট থেকে ডিজাইন করে। আপনারা তো আর নিউ মার্কেট ডিজাইনার না, আপনারা কোয়ালিফাইড ডিজাইনার। তো কোয়ালিফাইড ডিজাইনার যেহেতু আপনি সুন্দর করে ওরকম স্পিচ দিবেন যে স্যার আমাদের একটা এজেন্সি আছে, আপনি যদি চান আমরা আপনার জন্য কাজ করতে পারি, তার জন্য আমাদের কিছু আলাদা আলাদা প্যাকেজ আছে, আপনি ওই প্যাকেজগুলো নিতে পারেন, তার সাথে আপনার এই সার্ভিসগুলো পাবেন, আপনি অ্যাডের সার্ভিস ঢুকাই দেন, ঠিক আছে? আপনি ধরেন ডিজাইনের পাশাপাশি তারে আর কি দিতে পারেন, তার এই যে জেএমবি করছে, এই যে আমি যে সার্চ করে বের করছি এই যে জিনিসগুলা, এইগুলোর সামনে দেন, এর প্রতিটা করে দিলাম 2000 টাকা, মানে আমি একে 6000 টাকা দেখতেছি, আমরা তো এই কাজগুলো করি, মনে করেন বাংলাদেশ সরকার 2000 টাকা করে এদিকে আমার 6000 টাকা আছে, বুঝতে পারছেন? তো এরই শিখাও কোনো কঠিন কিছু না, মানে আপনি যে গ্রাফিক ডিজাইন করেন, গ্রাফিক ডিজাইনই শুধু সার্ভিস দিবেন ব্যাপারটা এমন না, আপনি ছোট ছোট কিছু টুলস যদি শিখে রাখেন, কিছু ট্রিক্স যদি শিখে রাখেন, ওইটিও আপনি সার্ভিস দিতে পারেন। তো ওইরকম করে আপনি যদি এই সার্ভিসগুলোর প্যাকেজ বানাইতে পারেন, প্যাকেজ বানাই দিলে আপনি সুন্দর করে তারা পিচ করতে পারেন, এই নাম্বারগুলো নেন, তার ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকবে, এদিকে ইমেল অ্যাড্রেসটা নেন, ইমেল অ্যাড্রেস নিয়ে তারা পিক আউট করেন, এরপর দেখেন একটা হসপিটাল বাইরে করতে গিয়ে দেন কতটি হসপিটাল বেরিয়েছে, বুঝতে পারছেন? সেম আপনি ধরেন একটা একটা কিছু বাইর করতে গেছেন, দেখবেন যে ওই রিলেটেড সবকিছুই আপনার কাছে হাতে এসে পড়ছে, তখন আপনি জাস্ট ডাটাগুলো স্ক্র্যাপ করেন, ডাটাগুলো নেন, একদম সরাসরি কথা কথা বলেন। ফোন দেওয়ার পর প্রথমে একটা জিনিস করেন যাতে সে বিরক্ত বোধ না করে, আসসালামু আলাইকুম স্যার, আমি অমুক এজেন্সি থেকে কথা বলছি, আপনার কাছে 3 মিনিট বা 5 মিনিট সময় হবে না, 5 মিনিট চাইেন না, 3 মিনিট সময় চান, বেজোর সংখ্যা সবসময় যাবে, বেজোর সংখ্যা মানুষের কাছে কম মনে হয়, আপনি যখন করবেন যে 5 মিনিট, আরে 5 মিনিট জীবনে 5 মিনিট বহুত কিছু, আপনি 2 থেকে 3 মিনিট কথা বলা যাবে কিনা, 2 থেকে 3 মিনিট হিউজ টাইম, আপনি কথা বলতে চান, আপনি কি ডেলিভার দিবেন, স্যার আপনার পেজগুলো আমি চেক করলাম, আপনার হসপিটালের পেজগুলো আমি দেখলাম, দেখার পরে আমরা বুঝতে পারলাম যে আপনার কিছু সোশ্যাল মিডিয়াতে কাজ করার প্রয়োজন, যাতে আপনার পে কি বলে হসপিটালের আরো রিচটা বাড়ে, কারণ একটা কোম্পানি সবসময় চায় যে তার রিচ বাড়ুক, মানুষ তার সম্পর্কে জানুক, তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আমরা আপনার ডিজাইন সার্ভিসটা দিতে পারি, তার পাশাপাশি আমার কাছে অ্যাডের সার্ভিস আছে, আপনি অ্যাডের সার্ভিসটাও নিতে পারেন, ঠিক আছে? এরপর আপনি যদি তারে দিতে চান যে অন্য কোনো সার্ভিস, সেটাও নিতে পারেন, ওয়েবসাইট যদি বানাইতে পারেন ওয়েবসাইটের সার্ভিসও দেন, আমার কথা বুঝতে পারতেছি? তাহলে জাস্ট কি করতে হবে, কল করে কথা বলতে হবে, কারণ কুমিল্লাতে মেইল করে লাভ নেই, তারা মেইল চেক করবো না, ডাইরেক্ট ফোন দিবেন, ফোন দিয়ে দেওয়া যাবে, ফোন দিলেও দেওয়া যাবে মোবাইল বন্ধ, ঠিক আছে? কিছু নাম্বার পাবেন যে খোলা আছে, ওইটিতে আপনি কথা বলবেন, যেটি দেখবে অধিকাংশই বন্ধ থাকবে। আরেকটা করতে পারেন, বিভিন্ন হসপিটালে যাবেন, যেমন এই যে মুক্তি হসপিটাল আছে না, আমি ওই যে গত পরশুদিন মুক্তি হসপিটালে গেছিলাম, গিয়ে দেখলাম যে তারা একটা পার্টি আছে, ভিজিটিং কার্ড যত ডাক্তার আছে তাদের ওই সবার ভিজিটিং কার্ড গুলো জায়গাতে আছে, সব দিয়ে একটা একটা করে তুলে নেন, ভিজিটিং কার্ডে কোনো সময় নাম্বার বন্ধ থাকে না, ভিজিটিং নাম্বারের কার্ড কোনো সময় বন্ধ থাকবে না, ওই নাম্বারগুলোতে কল করেন, হয় পিএস ধরবে না ডাক্তার ধরবে, কেউ না কেউ ফোন ধরবে, ওরে করেন, পিএস যদি ধরেন তার লগে ডিল করেন, ভাই আপনি কাজে লগে যান, আপনার এত পার্সেন্ট আপনার, আমরা বুঝতে পারছি, মানে একটু ব্রেনটারে খাটাবেন যে কেমনে কাজটা করা নেওয়া যায়, আপনি পিএসএল এর কথা বলছেন,
ভাই এরকম এরকম ডাক্তারের তো এই অবস্থা আছে, ওর লোকে তো আপনি আপনি যদি কাজে নিয়ে যেতে পারেন ভাই, আপনার আমি আমার প্রতি মাসে যে টাকাটা আসবে তার 1% আপনার, 20% আপনি নিন, আপনি আমার কাজে নিয়ে যান। আমার কথা বুঝতে পারছি? মানে আপনি যদি ঠিক করে 5-6টাও ক্লায়েন্ট ধরতে পারেন, আপনি আরামসে মাস কাটায় যেতে পারবেন, আপনার টেনশন নেই। এরপর যদি আস্তে আস্তে এজেন্সি ফর্ম করতে পারেন, যে এরকম দেখাইলাম আমরা, এরকম এজেন্সি ফর্ম করতে পারেন, এরকম 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 30টা ক্লায়েন্ট, বা 30টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গেলে পুরো একটা টিম লাগানো লাগবে। মানে টিম বলতে কি, মানে এরকম একটা অফিস লয়ে আপনার টিম কাটানো লাগবে। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছেন আমার কথা? শিওর ক্লায়েন্ট পাবেন, নিতে পারবেন, দিতে পারবেন নি? এরপরে আরো আছে, যেমন ধরেন টিচার, টিচার যারা আছে তারা সবাই অনলাইনে ক্লাস নেয়। আপনি টিচাররা আউটরিচ করতে পারেন, বিভিন্ন কোচিং সেন্টারের যে ইয়েগুলো আছে নাম্বারগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে তাদেরকে ফোন দিবেন, ফোন দিয়ে সেম কাহিনী, তারা বুঝাইতে হবে ওয়াই মি, আমি আপনাকে কি সার্ভিস দিতে পারি, আপনি আমার থেকে সার্ভিস নিলে কি সুবিধা পাবেন। বেশি লম্বা কথা বলা যাবে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে কথাবার্তা কয়া, ভাই যদি দরকার হয় ভাই, আহ, যদি ওর দরকার হয় হ্যাঁ নিজে আপনার লগে কথা বলবে, ঠিক আছে? আর যদি দরকার না হয় হ্যাঁ আপনার ঠিক আছে ভাই দেখতেছি। বুঝতে পারছি বিষয়টা? তো প্যাকেজগুলো রেডি করে রাখবেন, এই কাজ করার আগে প্যাকেজ রেডি করবেন, সুন্দর করে ফরম্যাটিং করে সব ডাটা বাইর করবেন, ডাটা বাইর করে ফোন দেওয়া শুরু করেন। আপনার যে ফাইবার আপওয়ার্কে কাজ করতে হইব এরকম কোনো কথা নেই, ফাইবার আপওয়ার্কে প্রোফাইল খুলে রাখেন, রাত্রেবেলা সজাগ থাকেন, দিনের বেলা কাজ করেন, ঘুমানোর দরকার নেই। আসলে না, ঘুমাবেন, প্রচুর পরিমাণে ঘুমাইতে হবে। আমি গতকালকে ঘুমাইছি হচ্ছে 6:30টার দিকে, উঠতে আবার আপনার ক্লাস আছে বলে আমি আইসি আয়া দিই যে আপনার নাই। পরে মেজাজটা এরকম খারাপ হয়েছে, আমি আর একটু ঘুমাইতে পারতাম, কারণ আমার অফিস 11টার দিকে, আপনার এই ক্লাস নেওয়ার লাগে আমার 9টার দিকে আইতে হয়। আমার 11টার দিকে আইএম। তো বিষয়টা হচ্ছে যে আপনার এই কি করতেছে, আপনার রেগুলার বেসিসে কাজ করবেন, কাজটা করতে পারবেন, যে কাজটা দেখাইছি এই কাজটা কিন্তু ইজি, লিঙ্ক নিয়ে থেকে কিন্তু এই কাজটা ইজি, কারণ আপনি নিজের ভাষায় কথা বলবেন, নিজের এলাকায় কথা বলতেছেন। আপনি নিজের এলাকায় কথা বানানোর দরকার নেই, আমি হসপিটাল কুমিল্লা লিখে সার্চ করছেন, হসপিটাল ঢাকা লিখে সার্চ করেন, অথবা বরিশাল, চিটাগাং, নোয়াখালী, ফেনী এরকম লিখে সার্চ করেন, ডাটা পাইতে থাকবেন। হসপিটালের তো অভাব নাই, স্কুলেরও অভাব নাই, কলেজেরও অভাব নাই, এরপর ধরেন ডাক্তারের পার্সোনাল চেম্বারেরও অভাব নাই। সবারই মার্কেটিং দরকার, সবারই ডিজাইন দরকার। আমার কথা বুঝতে পারছি? আর যদি মান্থলি বেসিস হয় তাহলে তো কোনো কথাই নেই। নিজেরে নিজে ভ্যালু দিতে হবে, নিজের নিজে ভ্যালু যদি না দেন আপনারা কেউ কাজ দিবেন না। এটা সোজা কথা। আর নিজেদের প্রত্যেকের নিজের নামে একটা পেজ খুলবেন, পেজ খুলে ওইটার ভিতরে সব কাজ জমা রাখবেন, যা কাজ করতেছেন ওইটার ভিতরে সব জমা রাখবেন, ডিজাইনগুলো পোস্ট করবেন। বুঝতে পারছি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে আজকের এই কথাবার্তা নিয়ে? আর কিছু জানতে চান? কোনো জানার কিছু আছে কিনা? কারণ আজকে বহুত কিছু কয়ে এলেছে, মাথা হ্যাং হয়ে গেছে আমার। হ্যাং হয়েছে নি? হয় নাই? তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকু রাখি। আপনাদের সাথে তো আমাদের ক্লাস শেষ, যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ডাইরেক্ট মেসেজ করেন। আপনার গ্রুপে মনে হয় আমি আছি, আপনার গ্রুপের নাম নাম ইয়া কত, কোড কত? দুজন একই একই পেজের? 24? আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য ছোট্ট কিছু একটা জিনিস আমি দেই, হ্যাঁ, যেহেতু আপনাদের সাথে ক্লাস করছি। আপনার ব্র্যান্ড গাইডলাইন সম্পর্কে ধারণা আছে? ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড গাইডলাইন করতে পারেন, লিখতে পারেন ব্র্যান্ড গাইডলাইন? ডিজাইন না, ব্র্যান্ড গাইডলাইন লিখতে পারেন কিনা, গাইডলাইন লিখতে পারেন কিনা, ডিজাইনার হিসেবে তো আপনার ব্র্যান্ড গাইডলাইন লিখতে জানতে হবে। আচ্ছা, আপনার লাগে কিছু জিনিস পাঠাই। আপনার পেজ নাম্বার কত? 2405 মেট্রো রাইডার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভালো। 2405, 2405 না? আচ্ছা দাঁড়ান, আপনার জন্য হালকা পাতলা কিছু জিনিসপত্র পাঠাই। এটা জাস্ট হচ্ছে বড় বড় কোম্পানিরা তাদের নিজের যে ইয়াগুলো আছে, ব্র্যান্ড গাইডলাইন গুলো আছে, ওইগুলো কিভাবে সেট আপ করে
ওই জিনিসটা নিয়ে আপনার একটা ধারণা পাবেন। একটা জিনিস কি, আপনি বড়রা থেকে জিনিসগুলো শিখতে পারবেন, আর যারা মার্কেটে আগে কাজ করছে তারা থেকে অনেক বেশি জিনিস শিখতে পারবেন, ঠিক না? টু ফোর জিরো ফাইভ। দেখেন আপনাদের গ্রুপের ভিতরে কিছু ব্র্যান্ড গাইডলাইন পাঠাইছে, বড় বড় কোম্পানি যেগুলো আছে ওগুলো ব্র্যান্ড গাইডলাইন গুলো পাঠাইছে, একটু পড়েন, ওগুলো থেকে হয়তো কিছু জিনিস শিখতে পারবেন। এই যে এদিকে পার্টনার্স, এটা না গ্রুপ, এটা তো ব্র্যান্ড গাইডলাইন আছে কিছু, ওইগুলো দেখতে পারেন। অ্যাডোবি নিয়ে কাজ করেন, অ্যাডোবির ব্র্যান্ড গাইডলাইন জানেন? আপনারা অ্যাডোবি নিয়ে সব কাজ করেন না? অ্যাডোবির ব্র্যান্ড গাইডলাইন জানেন? এই অ্যাডোবির ব্র্যান্ড গাইডলাইন দেওয়া আছে, এগুলো পড়বেন। এগুলো পড়লে কি হবে, মানে আপনার আসলে নিজের ভ্যালু বাড়াতে পারবেন। এটা হচ্ছে আপনাদের জন্য ছোট্টখাট্ট একটা গিফট, আপনার হলো আর জীবনে দেওয়া হবনি আমি জানি না, এটা হচ্ছে শেষ দিন আপনার। আর আমার কোনো কথাবার্তা যদি খারাপ লাগে তার জন্য সরি আমি, ঠিক আছে? আর যদি মানে মার্কেট প্লেস নিয়ে কোনো